ওয়েলকাম ব্যাক টু নার্সিং পাঠশালা। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আমরা ডিসকাস করছিলাম WBHRB রিক্রুটমেন্টের কোশ্চেন পেপার এবং আজকে হতে চলেছে আমাদের এই সিরিজের লাস্ট ভিডিও। আজকে আমরা ডিসকাস করব বিএসসি নার্সিংয়ের যে এক্সাম হয়েছিল, অর্থাৎ বিএসসি ক্যান্ডিডেটদের রিক্রুটমেন্টের জন্য যে কোশ্চেন পেপার ছিল, যে এক্সাম হয়েছিল, সেখানে একটাই শিফট ছিল। তো টোটাল 50 কোশ্চেন্স আমরা এটা ডিসকাস করবো আজকে, এবং এটা করলেই আমাদের সমস্তগুলো ডিসকাস করা কমপ্লিট হয়ে যাবে। এবং আশা করছি যে তোমরা অলরেডি বুঝতে পেরেছো আমাদের এই এক্সামের জন্য কিভাবে প্রিপারেশন করতে হবে এবং কী রকম টাইপের কোশ্চেন আমাদের এই কম্পিটিটিভ এক্সাম বা এই এন্ট্রান্স এক্সাম বলো বা রিক্রুটমেন্ট এক্সাম বলো, যাই বলো না কেন, এখানটায় আসতে চলেছে বা আসতে পারে। তো সেই রকমভাবে তোমাদের প্রিপারেশন করতে হবে। তো চলো শুরু করি। আজকের ফার্স্ট কোশ্চেন, হুইচ সেলুলার চেঞ্জ ইজ ক্যারেক্টারাইজড বাই প্রোগ্রাম সেল ডেথ? প্রোগ্রাম সেল ডেথের জন্য যে সেলুলার চেঞ্জ, মানে কোন সেলুলার চেঞ্জটা হয় যেখানটায় প্রোগ্রাম সেল ডেথ থাকে। এবার বুঝতে হবে প্রোগ্রাম সেল ডেথ কাকে বলে। প্রোগ্রাম সেল ডেথ বলতে বোঝায় যে অলরেডি প্রোগ্রামিং করা রয়েছে, এই টাইমের পরে এটা ডেথ হবে। মানে যেরকমভাবে আমাদের হিউম্যান লাইফের কথা আমরা বলে থাকি যে একটা টাইম রয়েছে এবং সেই টাইমের পরে তার ডেথ হয়ে যায়, তো সেরকমভাবেই আমাদের সেলগুলোরও একটা প্রোগ্রাম সেল ডেথের টাইম থাকে, যার পরে কোনো রকম ইনফ্লামেশন বা কোনো রকম ড্যামেজ বা এরকম কিছুই নয়, জাস্ট নর্মালি একটা সেলের ডেথ হচ্ছে। তো সেখানটায় অপশন রয়েছে নেক্রোসিস, অ্যাপোপ্টোসিস, অটোফেজি, দুটোই অটোফেজি রয়েছে। তো এইখানটায় রয়েছে যে এই অটোফেজি, অ্যাপোপ্টোসিস এবং নেক্রোসিস। নেক্রোসিস বলতে আমরা কি বুঝি? নেক্রোসিস মানে যদি কোনো ডিজিজ হলো, যদি কোনো ইনজুরি হলো বা বাইরে থেকে কোনো কিছু এলো, সেই জায়গাতে যদি সেল ডেথ হয় সেরকম কোনো কারণে, তখন আমরা সেগুলোকে নেক্রোসিস বলি। যেমন ধরো নেক্রোসড হয়ে যায়, আমরা বলি না যে ধরো কোনো সার্জারি পেশেন্টদের কাছে তোমরা দেখবে যে কোথাও কোনো ট্রমা হয়েছিল, সেটা ঠিকভাবে কিওর হয়নি বা ইনফেকশন হয়ে গেছে, সেখান থেকে নেক্রোসিস হয়ে সেলের ডেথ হয়ে গেছে, যেটাকে আমাদের অ্যাম্পুট করে দিতে হয়, তাই না? তাহলে নেক্রোসিস হচ্ছে যে অ্যাক্সিডেন্টাল ডেথ আমরা বলতে পারি। নেক্সট হয়েছে অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিসকে আমরা প্রোগ্রাম সেল ডেথ বলি, যেখানে একটা নর্মাল টাইম রয়েছে যে এই টাইমের পরে বয়স হয়ে গেলে এটা ডেথ হয়ে যাবে বা এটা ড্যামেজ হয়ে গেলে এটা ডেথ হয়ে যাচ্ছে। সেখানটায় কোনো রকম কোনো বাইরে থেকে ইনফ্লামেশন বা অ্যাক্সিডেন্ট এরকম কোনো ব্যাপার নেই, তো এটাকে আমরা অ্যাপোপ্টোসিস বলে থাকি। এটা হচ্ছে অ্যান্সার। আর বাকি অটোফেজি মানে হচ্ছে যে যখন কোনো সেল নিজেই নিজেকে ড্যামেজ করে, মানে সেলফ ইটিং যে টেকনোলজি রয়েছে বা টেকনিক রয়েছে বলতে পারি, সেটার মাধ্যমে যেখানটা ইন্ট্রাসেলুলার ডিগ্রেডেশন হবে এবং রিসাইক্লিং হয়ে যাবে আর কি, সেল নিজেরই জিনিসগুলোকে ডেথ করে ফেলবে। অটোফেজ মানে, ফেজি মানে হচ্ছে যে নিজেই নিজেকে খেয়ে ফেলছে, এরকমভাবে ভাবতে পারো। তাহলে অটোফেজি মানে হচ্ছে যেখানটায় নিজেই নিজেকে খেয়ে ফেলছে, ঠিক আছে? তো এখানটায় তাহলে অ্যান্সার হলো অ্যাপোপ্টোসিস। নেক্সট রয়েছে, হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট নর্মাল পিএইচ অফ দ্য প্যানক্রিয়াটিক জুস? প্যানক্রিয়াটিক জুসের ক্ষেত্রে নর্মাল পিএইচ কত থাকে? তাহলে আমাদের ডাইজেস্টিভ যে সিস্টেম রয়েছে সেখানে বিভিন্ন পার্টের পিএইচ কিন্তু বিভিন্ন রকম। পিএইচ বলতে গেলে আমরা স্টোমাক অবধি বা স্টোমাকের পিএইচ জানি যে হাইলি অ্যাসিডিক থাকে, তাই না? এইবারে স্টোমাক থেকে ফুড বেরিয়ে যখন এই ডিউরেনামে আসছে, সেখান থেকে আমাদের বেসিক এনভায়রনমেন্ট স্টার্ট হয়, অর্থাৎ স্টোমাক পর্যন্ত 7-এর নিচে থাকবে এবং স্টোমাকের পরে হয়ে যাবে 7-এর পরে, মানে 7 থেকে 14 এই যে রেঞ্জ রয়েছে তার মধ্যে। তো তাহলে প্যানক্রিয়াটিক জুস কোথায় আসে? প্যানক্রিয়াটিক জুস আমাদের ডিউডেনামে, মানে ডিউডেনামে ফুড আসার পরে প্যানক্রিয়াস থেকে ওই জুসটা ডিউডেনামের মধ্যে আসছে। তাহলে এই জায়গাতে আমরা ধরে নিতে পারি যে প্যানক্রিয়াটিক জুসের যে পিএইচ হবে সেটা বেসিক নেচারের হবে, অর্থাৎ 7-এর থেকে বেশি হবে। এখানে যে অপশনগুলো রয়েছে এগুলো দেখো, 2.5 থেকে 4.2, 4.5 থেকে 5.2, 5.5 থেকে 6.2 এবং 7.5 থেকে 8.2, অর্থাৎ এই একটি মাত্র রয়েছে যেখানটায় আমরা দেখছি যে বেসিক নেচারের মধ্যে এই নর্মাল মানে পিএইচটা রয়েছে। তাহলে সেই লজিকটাই যদি আমরা কাজে লাগাই, যদি আমাদের অ্যান্সার নাও জানা থাকে, তাহলে প্যানক্রিয়াটিক জুসে নর্মাল পিএইচ হবে 7.5 থেকে 8.2 এর মধ্যে। নেক্সট দেখো, হুইচ এনজাইম ইজ প্রাইমারিলি প্রডিউসড অ্যান্ড স্টোরড বাই দ্য জাক্সটাগ্লোমেরুলার সেলস অফ দ্য কিডনি? কিডনির যে জাক্সটাগ্লোমেরুলার সেল রয়েছে সেখান থেকে কোন এনজাইম প্রাইমারি প্রডিউস হয় এবং সেখানে স্টোর হচ্ছে? অপশন দেখো রয়েছে রেনিন, এসিই, অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম, ভেসোপ্রেসিন রয়েছে এবং অক্সিটোসিন রয়েছে। এবার তোমরা জানো যে এই এসিই বলো বা ভেসোপ্রেসিন বা অক্সিটোসিন, এই যে সমস্ত হরমোনগুলো, অক্সিটোসিন তো হাইপোথ্যালামাস থেকে রিলিজ হয়, হাইপোথ্যালামাস
হাইপোথ্যালামাস পোস্টেরিয়র পিটুইটারি, এখান থেকে রিলিজ হচ্ছে। এসি যেটা মেনলি তোমার লাংস থেকে আসে, ভেসোপ্রেসিন, অক্সিটোসিন, এগুলো তো সব হাইপোথ্যালামাস পোস্টেরিয়র পিটুইটারি থেকে আসছে। একমাত্র রেনিন যে রয়েছে, রেনিন কিন্তু কিডনি থেকে রিলিজ হয়। কেন রিলিজ হয়? যদি ব্লাড প্রেশার কমে যায়, যদি সোডিয়াম কমে যায়, তখন সেই জন্য রেনিন রিলিজ হয়। তাহলে এখানটা অ্যান্সার হয়ে যাবে তোমার রেনিন। হুইচ হরমোন ইজ প্রডিউসড বাই দ্য পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড? তাহলে এখানেও ওই গ্ল্যান্ড থেকে জিজ্ঞেস করেছে পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে কোন হরমোন রিলিজ হয়। আমি অলরেডি বললাম, এটা তাহলে আমাদের অক্সিটোসিন হবে। আচ্ছা, গ্রোথ হরমোন তো আমাদের অক্সিটোসিন, ভেসোপ্রেসিন, এরা দুজনেই রয়েছে যারা পোস্টেরিয়র পিটুইটারি থেকে রিলিজ হয়। বাকি গ্রোথ হরমোন, প্রোল্যাকটিন, এসিটেজ, এগুলো সমস্ত অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে রিলিজ হচ্ছে। হুইচ সেল ইন দ্য কিডনি প্রডিউস রেনিন? তাহলে একই কোশ্চেন কি বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছে? দেখো, কিডনির কোন সেল রেনিন রিলিজ করে? তাহলে এখানে আমরা অলরেডি পড়লাম, মানে আগের কোশ্চেনেই ছিল যে জাক্সটাগ্লোমেরুলার সেল থেকে রেনিন রিলিজ হয়। আচ্ছা, এরপর দেখো, ওয়াটার হাউস ফ্রাইডেরিশন সিনড্রোম ইজ অ্যাসোসিয়েটেড উইথ, এই নামটার সঙ্গে কি তোমরা পরিচিত? তো ওয়াটার হাউস যে ফ্রাইডেরিশন সিনড্রোম রয়েছে, এটা কিসের সাথে অ্যাসোসিয়েটেড জানতে চেয়েছে। অপশন রয়েছে নিজেরিয়া মেনিনজাইটিস ইনফেকশন, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, স্টেফেলোকক্কাস অরিয়াস আর ইকোলাই ইনফেকশন। আচ্ছা, তো এখানটায় অ্যান্সার হচ্ছে তোমার নিজেরিয়া মেনিনজাইটিস ইনফেকশন। এখানটায় অপশন 1 যেটা রয়েছে সেটা তোমার এই ওয়াটার হাউস সিনড্রোমের সাথে রিলেটেড। আচ্ছা, এখানটায় কি হয় অ্যাকচুয়ালি? এখানটায় হচ্ছে যে একটা ওই অ্যাড্রিনাল গ্ল্যান্ড রয়েছে না, তো বাইল্যাটারাল অ্যাড্রিনালের হেমারেজ হচ্ছে এবং তার ফলে অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি হয়। বেশ, আচ্ছা, আর বাকিগুলো তো রিলেটেড নয়। তাহলে নিজেরিয়া মেনিনজাইটিসের মধ্যে যে ওয়াটার হাউস ফ্রাইডেরিশন সিনড্রোম হচ্ছে, সেখানটায় আমরা দেখছি যে ম্যাসিভ বাইল্যাটারাল অ্যাড্রিনাল হেমারেজ হচ্ছে, যেখান থেকে অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি হয়। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো, হুইচ ক্যারেক্টারিস্টিক্স ইজ ডিফারেন্সিয়েটেড বাই ইউজিং ম্যাকনকিস আগার? ম্যাকনকিস আগার ইউজ করে আমরা কাকে ডিফারেন্সিয়েট করতে পারি বা কাকে চিনতে পারি? তাহলে ম্যাকনকিস আগার যেটা রয়েছে, এটা একটা ডিফারেন্সিয়াল মিডিয়া, এবং ডিফারেন্সিয়াল মিডিয়াতে কি হয়, আমরা গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, এগুলোর মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারি। মেনলি এই যে ম্যাকনকিস আগার রয়েছে, এরা হচ্ছে যে ল্যাকটোজ ফার্মেন্টার্স এবং নন ল্যাকটোজ ফার্মেন্টার্সদের ডিফারেন্সিয়েট করে। কিভাবে করে? কালার চেঞ্জ করে করে। ল্যাকটোজ ফার্মেন্টার্স যারা রয়েছে তাদের কালারটা পিঙ্ক বা রেড হয়ে যায়, এবং নন ফার্মেন্টার্স যারা রয়েছে তারা কালারলেস হয়ে রয়ে যায়। সেই জন্য এখান থেকে আমরা ম্যাকনকিস আগার থেকে ল্যাকটোজ ফার্মেন্টার্স বা নন ল্যাকটোজ ফার্মেন্টার্স এগুলোকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশন বি, ল্যাকটোজ ফার্মেন্টার্স এবং নন ল্যাকটোজ ফার্মেন্টার্স। আচ্ছা, গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যে রয়েছে, গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভের জন্য তাদের ডিফারেন্সিয়েট করার জন্য আমরা গ্রাম স্টেনিং ইউজ করি। সেখানেও বিশাল লম্বা একটা মেকানিজম হয়েছে, কালারাইজ করা, ডিকালারাইজ করা, এরকম রয়েছে। আচ্ছা, তারপরে তোমার যে মাইক্রোব্যাকটেরিয়াম স্পিসিস রয়েছে, তার জন্য আমরা জেডেন স্টেন ইউজ করি বা অ্যাসিড ফার্স্ট স্টেনিং ইউজ করি। সেই স্টেনিংয়ের মাধ্যমে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। আর ম্যাকনকিস আগার স্পেসিফিক্যালি অ্যাকচুয়ালি কিছু কিছু এরকম কালচার মিডিয়ার নাম রয়েছে যেগুলো আমরা স্পেসিফিক কোনো কোনো জায়গাতে ইউজ করি। যতগুলো পারবে মুখস্থ করবে, যেমন একটা ম্যাকনকিস আগার, এটা একটা। তারপরে তোমার আরও রয়েছে যেরকম স্টুলের স্পেসিমেনের জন্য স্পেসিফিক মিডিয়া রয়েছে। হ্যাঁ, এরকমভাবে কিছু কিছু মিডিয়া রয়েছে যেগুলোর নাম দিয়ে কিন্তু কোশ্চেন আসছে এক্সামে, তোমাদের আগের পেপারগুলোতেও আমরা পেয়েছি। তো তাহলে কিছু যদি পারো মনে রাখতে, তাহলে একটু মুখস্থ করে রেখো। এরপর দেখো, ডায়াবেটিক পেশেন্ট অন লং টার্ম স্টেরয়েডস ডেভেলপস র্যাপিডলি স্প্রেডিং ব্ল্যাক নেক্রোটিক লিশন ইন দ্য নেজাল এরিয়া। দ্য মোস্ট লাইকলি প্যাথোজেন ইজ। ডায়াবেটিক পেশেন্ট লং টার্ম স্টেরয়েডের মধ্যে রয়েছে, সেখানটায় কি দেখা যাচ্ছে যে একটা ব্ল্যাক নেক্রোটিক লিশন র্যাপিডলি স্প্রেড করছে নাকের জায়গাতে, নেজাল এরিয়াতে। তাহলে এক্ষেত্রে প্যাথোজেন কি রয়েছে, মোস্ট লাইকলি প্যাথোজেন কি রয়েছে? অপশনে রয়েছে ক্রিপ্টোকক্কাস নিওফরমান্স, তারপরে রয়েছে রিজোপাস ওরাইজি, ট্রিকোফাইটেন রুব্রাম এবং অ্যাসপারজিলাস ফিউমিগেটাস। আচ্ছা, এখানটায় যেটা অ্যান্সার সেটা হচ্ছে রিজোপাস ওরাইজি। এটা কি করে? মিউকর মাইকোসিস, এটা একটা ডিজিজের নাম, যেখানটা একটা অপরচুনিস্টিক ফাঙ্গাল ইনফেকশন হয়, যেখানটায় ব্ল্যাক টাইপের লিশন দেখা যায় বা এসকারও আমরা বলতে পারি। মেনলি এটা নেজাল এরিয়া বা প্যালাটাল এরিয়াতে দেখা যায়। কাদের ক্ষেত্রে দেখবো? যারা ইমিউনো কম্প্রোমাইজড বা যাদের ক্ষেত্রে ডায়াবেটিস ঠিকঠাক কন্ট্রোলের মধ্যে নেই বা ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, এরকম জায়গাতে আমরা এই মিউকর মাইকোসিস দেখা যায়, যেটার পজিটিভ অর্গানিজম হচ্ছে রিজোপাস ওরাইজি। আচ্ছা,
নেক্সট দেখো, আ মাইক্রো অর্গানিজম কেপাবল অফ গ্রোয়িং অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড, শোয়িং অপটিমাম গ্রোথ অ্যাট 15 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ বেস্ট ক্লাসিফাইড অ্যাজ। আচ্ছা, তাহলে টেম্পারেচারের ওপর বেস করে আমাদের একটা ক্লাসিফিকেশন রয়েছে। তো এখানটায় জানতে চেয়েছে যে এই সমস্ত মাইক্রো অর্গানিজম 0 ডিগ্রি সেন্টিগ্রেডে গ্রো করে এবং অপটিমাম মানে ভালো লাগা টেম্পারেচার বলতে পারি সেটা 15 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এদেরকে আমরা কোন ক্যাটাগরির মধ্যে দেবো? আচ্ছা, ফার্স্ট অপশন রয়েছে সাইক্রোফিলি। সাইক্রোফিলি হচ্ছে যে কোল্ড লাভিং টেম্পারেচার, মানে কোল্ড লাভিং যে সমস্ত টেম্পারেচারগুলো রয়েছে, মানে ওই 15-20 মধ্যে যে সমস্ত টেম্পারেচার রয়েছে তারা হচ্ছে যে সাইক্রোফিলিস আমরা বলে থাকি। তাহলে এখানটায় এটার অ্যান্সার হচ্ছে সাইক্রোফাইল। আচ্ছা, সাইকোট্রপসও 0 ডিগ্রিতে হচ্ছে গ্রো করে, কিন্তু তাদের যে অপটিমাম টেম্পারেচার এখানটায় বলেছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড, এদের ক্ষেত্রে অপটিমাম টেম্পারেচার হবে 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। বেশ। আচ্ছা, মেসোফিলি হচ্ছে যে তোমার মডারেট টেম্পারেচারের মধ্যে থাকে, এদের ক্ষেত্রে টেম্পারেচার আমরা 20 ডিগ্রি থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড এটা বলবো। আর থার্মোফিলি যারা রয়েছে তারা হাই হিটের মধ্যে থাকে, এদের জন্য টেম্পারেচার নিয়ারলি ধরো 50 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড এরকম টেম্পারেচার আমরা দেখব। বেশ, তাহলে এটা হচ্ছে টেম্পারেচার, কোন টেম্পারেচারে ব্যাকটেরিয়া ভালো গ্রো করে সেটার ওপরে বেশ করে আমাদের একটা ক্লাসিফিকেশন, তাহলে এটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। নেক্সট রয়েছে পেশেন্ট উইথ আ বিএমআই অফ 27 কেজি পার মিটার স্কোয়ার ইজ ক্লাসিফাইড অ্যাজ হুইচ অফ দ্য ফলোয়িং। তাহলে বিএমআই এর ক্ষেত্রে 27 যদি হয় তবে আমরা কি বলবো? 27 হলে সেটা হচ্ছে ওভারওয়েট হয়ে যায়, তাই না? তাহলে এটা হচ্ছে ওভারওয়েট। আন্ডারওয়েট বলবো যদি আমাদের এই বিএমআইটা লেস দেন 18.5। আচ্ছা, নর্মাল হয় 18.5 থেকে 24.9, ঠিক আছে। 25-এর ওপরে হলেই সেটা ওভারওয়েট হয়ে যায়, এবং ওবেজ হবে যদি মোর দেন 30 হয়। মোর দেন 30 হলে সেটা ওবেজের মধ্যে পড়বে। বেশ। আচ্ছা, তারপর দেখো, হোয়াট ডাজ দ্য টার্ম হিডেন হাঙ্গার রেফার্স টু। হিডেন হাঙ্গার বলতে কি বোঝায়? অপশন রয়েছে স্টারভেশন, মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি, ওভার ইটিং এবং লস অফ অ্যাপিটাইট। হিডেন হাঙ্গার মানে খিদে পাচ্ছে কিন্তু সেটা লুকানো আছে, তাই তো? বাংলা করলে সেরমই হয়। আচ্ছা, হিডেন হাঙ্গার যদি আমরা বলি, হাঙ্গার কিন্তু হিডেন থাকে না, তাই না? খিদে পেলে আমাদের সাথে সাথে খাওয়ার চাই, আমাদের এটা ইট রিলেটেড একটা মেকানিজম ড্রাইভ। তো তাহলে খিদে পেলে আমাদের সেটা হিডেন থাকবে না, তাহলে কোন জায়গাটায় হিডেন থাকবে? স্টারভেশন মানে তো যে খাওয়া দাওয়া পাচ্ছে না সেটা স্টারভেশন, ক্যালোরি ডেফিসিট আমরা বলতে পারি, তাহলে স্টারভেশন এখানে হচ্ছে না, ওভার ইটিং তো হবে না, লস অফ অ্যাপেটাইট হলে হিডেন হাঙ্গার হবে না। আচ্ছা, তাহলে একটাই অপশন পড়ে রইল মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি। মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি হলে নর্মাল খাওয়া দাওয়াই করছে, মানে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ফুড তারা খাচ্ছে, ক্যালোরি ইনটেক যেটা সেটাও হয়তো কমপ্লিট হয়ে যাচ্ছে, বাট সেখানটা এসেনশিয়াল ভিটামিনস বা মিনারেলস যেগুলো মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে পড়ে, যেমন আয়রন, জিঙ্ক, আয়োডিন, ভিটামিন, এইগুলো হচ্ছে কম হয়ে যাচ্ছে, যেগুলো প্রপার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য প্রয়োজন। তো সেই কারণে আমরা এই হিডেন হাঙ্গার বলতে মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সিকে বোঝাই। নেক্সট রয়েছে হুইচ এনজাইম ইনিশিয়েটস দ্য ডিগ্রেডেশন অফ হিম। হিমের ডিগ্রেডেশনের জন্য কোন এনজাইম প্রয়োজন? অপশন রয়েছে বিলিভার্ডিন রিডাক্টেজ, হিম অক্সিজেনেজ, ইউডিপি গ্লুকোরোনিল ট্রান্সফারেজ এবং ক্যাটালেজ। আচ্ছা, তাহলে এখানে বলছে যে হিমের ডিগ্রেডেশন হবে, মানে হিমটা ভেঙে যাবে। তাহলে হিমটা ভাঙার জন্য কাকে দরকার? এখানে যেগুলো অপশন রয়েছে তার মধ্যে হিম অক্সিজেনেজ যেটা রয়েছে, এটা ইনিশিয়াল যে এনজাইম হিমের ক্যাটাবলিজমে হেল্প করছে এবং ওটাকে ব্রেক করতে প্রয়োজন হচ্ছে। আর বিলিভার্ডিন রিডাক্টেজ যেটা রয়েছে সেটা বিলিভার্ডিন থেকে বিলিরুবিনে কনভার্ট করতে হেল্প করে। রিডাক্টেজ মানে হচ্ছে রিডাকশন মানে হচ্ছে ব্যাকওয়ার্ডে যাওয়া, মানে নর্মালি বিলিরুবিন থেকে বিলিভার্ডিন হয়, এখানে বিলিভার্ডিন রিডাক্টেজ যেটা রয়েছে তাহলে সেটা বিলিভার্ডিনকে রিডাকশন হতে বা বিলিভার্ডিন থেকে ব্যাকে বিলিরুবিনে হতে কনভার্ট করতে হেল্প করবে। নেক্সট রয়েছে
দ্য প্রোডাক্টস অফ লিপিড ডাইজেশন দ্যাট আর অ্যাবজর্বড ইনক্লুড হুইচ অফ দ্য ফলোয়িং। তাহলে বলছে যে লিপিড ডাইজেশনের প্রোডাক্ট যেটা দ্যাট আর অ্যাবজর্বড ইনক্লুডস, মানে যেটা অ্যাবজর্ব হয়ে যায়। আচ্ছা, অপশন রয়েছে এখানটায় ট্রাইগ্লিসারাইড, ফ্যাটি অ্যাসিড অ্যান্ড মোনোগ্লিসারাইড, কোলেস্টেরল এস্টার্স অনলি এবং ফসফোলিপিডস। তাহলে লিপিড ডাইজেশনের কোন প্রোডাক্টটা অ্যাবজর্পশন হয়ে যায়? আচ্ছা, এখানটায় তাহলে ট্রাইগ্লিসারাইড রয়েছে, ফ্যাটি অ্যাসিড অ্যান্ড মোনোগ্লিসারাইড রয়েছে, কোলেস্টেরল এস্টার রয়েছে আর ফসফোলিপিড রয়েছে। আচ্ছা, ডাইজেশনের সময় প্যানক্রিয়াটিক লাইপেজ হচ্ছে যে আমাদের এই যে ফ্যাটগুলো রয়েছে, ফ্যাটকে ব্রেকডাউন করে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল তৈরি করে, তাই না? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি করে, যেটা আমাদের অ্যাবজর্ব হয়ে যায়, তাই তো? মানে লিপিডের যেহেতু ডাইজেশন বলেছে, তাহলে লিপিড ডাইজেশনের জন্য হচ্ছে প্যানক্রিয়াটিক লাইপেজ রয়েছে। প্যানক্রিয়াটিক লাইপেজ আমাদের এই লিপিডগুলোকে ব্রেকডাউন করবে, করে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি করবে। তাহলে এখানে তাহলে ফ্যাটি অ্যাসিড এবং মোনোগ্লিসারাইড রয়েছে, যেটা আমাদের অ্যাবজর্বড ফর্ম অফ লিপিড বলতে পারি। তাহলে এটার অ্যান্সার ফ্যাটি অ্যাসিড অ্যান্ড মোনোগ্লিসারাইডস হবে। এরপর রয়েছে হুইচ কমিউনিকেশন স্টাইল বেস্ট হেল্পস পেশেন্টস টু এক্সপ্রেস দেমসেলস অ্যান্ড এক্সপ্লোর দেয়ার ফিলিংস ডিউরিং আ থেরাপি ইন্টারাকশন। তাহলে এখানে বলছে যে কোন কমিউনিকেশন স্টাইলটা বেস্ট হবে পেশেন্টদের জন্য, যাতে তারা নিজেদের ফিলিংসগুলোকে বা নিজেদেরকে এক্সপ্রেস করতে পারে কোনো একটা থেরাপির সময়। অপশন রয়েছে অফারিং কাউন্সিল। অফারিং কাউন্সিল মানে আমি কাউন্সেলিং করব বলছি। আচ্ছা, আস্কিং ওপেন এন্ডেড কোশ্চেন। ওপেন এন্ডেড কোশ্চেন মানে একটা কোশ্চেন করলাম, আপনি আজকে কেমন ফিল করছেন, তাহলে সেখানটায় আমার সমস্ত ফিলিংটা শেয়ার করার আমার কাছে অপশনস রয়েছে। শিফটিং আ টপিক মানে একটা টপিক থেকে অন্য একটা টপিকে যখন চেঞ্জ হয়ে যাব, তাহলে হচ্ছে যে ওটা আমার মানে ধরো তুমি একটা কোনো কিছু নিয়ে আমাকে বলতে চাইছো, আমি তোমাকে বললাম আচ্ছা আমরা একটা অন্য কিছু নিয়ে কথা বলি, তাহলে আমি কি করলাম, তুমি যেটা আমাকে বলতে চাইছিলে সেটাকে আমি ব্লক করে দিলাম। তাহলে শিফটিং দ্য টপিক হচ্ছে একটা নন থেরাপিউটিক কমিউনিকেশন বলতে পারি। আচ্ছা, তারপরে এটা হচ্ছে গিভিং ফলস কম্পোর। গিভিং ফলস কম্পোর এটাও আমরা করব না, এটাও নন থেরাপিউটিক কমিউনিকেশন। যেটা আমি জানি যে মানুষটা অসুস্থ, তার টার্মিনাল ইলনেস রয়েছে, তাকে আমি বলছি ও ঠিক আছে আপনি সুস্থ হয়ে যাবেন, তাহলে এটা কিন্তু থেরাপিউটিক নয়। তাহলে এখানে একটাই অপশন পড়ে রয়েছে, যেটা আস্কিং ওপেন এন্ডেড কোশ্চেন, যেখানে পেশেন্টের বা একটা পার্সনের অনেক কথা বলার থাকলে সে কিন্তু সেটা এক্সপ্রেস করতে পারে, তার কোনো প্রবলেম নেই এক্সপ্রেস করাতে। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডেসক্রাইবস দ্য প্যাটার্ন অফ চেইন স্ট্রোক রেসপিরেশন। চেইন স্ট্রোক রেসপিরেশনের মানে এক্সপ্লানেশন কোনটা বলতে চাইছে। তাহলে চেইন স্ট্রোক রেসপিরেশনে আমরা দেখেছি যে চেনের আকারে রেসপিরেটরি প্যাটার্ন চলতে থাকে। সেই চেনটা কীরমভাবে হয়, পিরিয়ডস অফ অ্যাপনিয়া, তারপরে হাইপো থেকে তারপরে হয় হাইপার, এবং হাইপার থেকে আবার আস্তে 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 হাইপো হয়ে আবার একটা অ্যাপনিয়া, এবং আবার এই সেম প্যাটার্ন চলতে থাকে চেনের আকারে, যেই জন্য এটাকে আমরা চেইন স্ট্রোক রেসপিরেশন বলি, তাই তো? তাহলে এখানে রেগুলার ইভেন্ট ব্রিদিং বলছে, রেগুলার ইভেন্ট ব্রিদিং এটা হবে না। রেগুলার ইভেন্ট ব্রিদিং হলে তো সেটা নর্মাল ব্রিদিং, যেটাকে আমরা ইউপনিয়া বলে থাকি, তাই না? তাহলে এটা ইউপনিয়া, ইউপি ইন ই এ, এটা হলো ইউপনিয়া। পিরিয়ডস অফ অ্যাপনিয়া অল্টারনেটিং উইথ ডিপ র্যাপিড ব্রিদিং, তাহলে এখানে অ্যাপনিয়াও রয়েছে, ডিপ র্যাপিড ব্রিদিংও রয়েছে, তাহলে এটা আমার অ্যান্সার হতে পারে। তারপরে রয়েছে কন্টিনিউয়াস র্যাপিড ব্রিদিং। কন্টিনিউয়াস র্যাপিড ব্রিদিং হলে সেটাকে আমরা কি বলি, যখন রেট অফ ব্রিদিং যখন বেড়ে যায় তখন আমরা সেটাকে ট্যাকিপনিয়া বলি। তাহলে এটা হচ্ছে যদি কন্টিনিউয়াসলি র্যাপিড ব্রিদিং হয় সেটা হয়ে যাবে ট্যাকিপনিয়া, কন্টিনিউয়াসলি স্লো ব্রিদিং হলে সেটা হয়ে যাবে ব্র্যাডিপনিয়া। তাহলে পিরিয়ডস অফ অ্যাপনিয়া অল্টারনেটিং উইথ ডিপ র্যাপিড ব্রিদিং হলে সেটা হবে আমাদের চেইন স্ট্রোক রেসপিরেশন। নেক্সট বলছি হুইচ ডকুমেন্ট ইজ ইউজ টু রিকোয়েস্ট সাপ্লাইজ ফ্রম দ্য স্টোর। স্টোর থেকে কোনো জিনিস যদি প্রয়োজন হয় তাহলে যে রিকোয়েস্ট যে ডকুমেন্ট দেওয়া সেটাকে আমরা কি বলি, পারচেস অর্ডার, রিকুইজিশন স্লিপ, ইনভয়েস, ডেলিভারি নোট। এটা তোমরা সবাই শুনে থাকবে, এটাকে আমরা রিকুইজিশন স্লিপ বলি। রিকুইজিশন স্লিপ হচ্ছে যে যেটা আমার প্রয়োজন আমি সেটা লিখে স্টোরে পাঠাই, এবং সেখান থেকে স্টোর আমাকে সেই জিনিসটা তার যতটা রয়েছে দিতে পারবে সেরকমভাবে সে আমাকে সাপ্লাই দেয়। এরপর রয়েছে ফুড ড্রপ ইন প্যারালাইজড পেশেন্ট ক্যান বি প্রিভেন্টেড বাই। প্যারালাইজড পেশেন্টদের ক্ষেত্রে ফুড ড্রপ প্রিভেন্ট করার জন্য আমরা কি করতে পারি, কিপিং ফিট ইন প্ল্যান্টার ফ্লেকশন, প্ল্যান্টার ফ্লেকশনে রাখতে পারি। প্ল্যান্টার ফ্লেকশনে রাখলে হচ্ছে যে ফুড ড্রপ আরও বেশি করে হয়ে যাবে। আচ্ছা, ইউজিং ফুডবোর্ডস অর হাই টপ স্নিকার্স, এটা আমরা করতে পারি। এলিভেটিং দ্য ফুড এলিভেশন বলেছি, এবং অ্যাভয়েডিং মুভমেন্ট। আচ্ছা, অ্যাভয়েডিং মুভমেন্ট তো আমরা করবো না,
আর ফুড এলিভেট যদি আমরা করি সেটা ফুড ড্রপ প্রিভেন্ট করবে না, সেটা ওই ভেনাস রিটার্নটাকে প্রমোট করবে, কিন্তু ফুড ড্রপ প্রিভেনশনের জন্য এটা আমার কোনো কাজে লাগবে না। তাহলে এখানটায় আমাকে ফুড বোর্ডস ইউজ করতে হবে বা হাই টপ স্নিকার্স আমরা ইউজ করতে পারি, যেগুলো একটা পাকে একটা নিউট্রাল পজিশন দিতে হেল্প করবে এবং যার ফলে ওই অ্যাচিলিস টেন্ডন যেটা রয়েছে, যেটা শর্টেনিং হয়ে যায়, তো সেটা হবে না এবং ফুল টপও হবে না। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে ইউজিং ফুড বোর্ডস অন or high top sneakers. Which teaching strategy allows the nurse to best evaluate whether the patient has understood the information provided? কোন টিচিং স্ট্র্যাটেজি থেকে আমরা এটা ভালোভাবে ইভালুয়েট করতে পারবো যে যে ইনফরমেশনগুলো আমরা পেশেন্টকে দিয়েছি সেগুলো সে ঠিকমতো বুঝেছে কিনা। অপশন রয়েছে গিভিং রিটেন হ্যান্ডআউটস। রিটেন হ্যান্ডআউটস মানে আমি যে জাস্ট কাগজে লিখে দিয়ে দিলাম, তাহলে এটা আমার যে ইভালুয়েশন প্রসেস হলো না। আস্কিং ইফ দ্য পেশেন্ট হ্যাজ কোশ্চেন, তাহলে পেশেন্টকে আমি জিজ্ঞেস করলাম বলুন আপনাদের কোনো কোশ্চেন আছে কি না, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সেখানটায় কিন্তু পেশেন্ট কোনো কথাই বলে না, কারণ শাই ফিল করে বা মনে হয় যে জাজমেন্ট করবে কেউ, সেই কারণে এরকমভাবে কেউ বলতে চায় না। আচ্ছা, তারপরে রয়েছে ইউজিং দ্য টিচ ব্যাক মেথড। টিচ ব্যাক মেথড মানে আমি পেশেন্টকে বললাম যে আপনি তো সমস্তটা বুঝেছেন, তাহলে আপনি একবার সামারাইজ করুন বা আপনি বলুন আমাকে যে আপনি কি কি বুঝলেন। এর মাধ্যমে কি হবে, পেশেন্ট হচ্ছে আমাকে তার ভাষায় সে যেটা বুঝেছে সেটা বলবে এবং তাহলে আমি সেখানেই বুঝতে পারবো যে তার কোনো মিসআন্ডারস্ট্যান্ডিংস রয়েছে কিনা, কোনো কিছু বুঝতে তার অসুবিধে হলো কিনা। হলো। আচ্ছা, তারপরে রয়েছে প্রোভাইডিং লেন্দি ভার্বাল এক্সপ্লানেশন। এটা লেন্দি ভার্বাল এক্সপ্লানেশন প্রোভাইড করা। তো লেন্দি ভার্বাল এক্সপ্লেনেশনে কোনো লাভ হবে না, তাহলে টিচ ব্যাক মেথড যেটা, এটার মাধ্যমে আমরা এটাকে ইভালুয়েট করতে পারবো যে পেশেন্ট বুঝেছে কিনা। তারপরে রয়েছে হাইপারটেনসিভ ক্রাইসিস ইজ ক্যারেক্টারাইজড বাই আ ব্লাড প্রেশার রিডিং অফ। আচ্ছা, হাইপারটেনসিভ ক্রাইসিস বলবো আমরা যদি ব্লাড প্রেশার রিডিং কত বেশি থাকে, ক্রাইসিস হয়ে যায় যখন মোর দেন 180/120 বিপি হয়, তখন সেটাকে হাইপারটেনসিভ ক্রাইসিস বলি। অপশন 1 যেটা রয়েছে 120/80, এটা হচ্ছে নর্মাল বিপি। আচ্ছা, 140/90 এটা হচ্ছে স্টেজ 2 হাইপারটেনশন, আর বিলো 90/60 হচ্ছে আমাদের হাইপোটেনশন। তাই তো আমাদের যে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন রয়েছে সেখান থেকে একটা হাইপারটেনশনের চার্ট দেওয়া রয়েছে, যেখানে নর্মাল, স্টেজ 1, স্টেজ 2, ক্রাইসিস এগুলো সমস্ত মেনশন করা রয়েছে। ওখান থেকে এক্সামে কিন্তু কোশ্চেন্স আসে, তো ওই চার্টটা তোমরা মুখস্থ করে নিও। নেক্সট রয়েছে হুইচ ভাইরাস ইজ অ্যাসোসিয়েটেড উইথ সার্ভাইকাল ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সারের জন্য কোন ভাইরাস অ্যাসোসিয়েটেড, এটা আমরা সবাই জানি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস HPV যেটা রয়েছে এটা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সারের জন্য রিলেটেড। টিউমার লাইসিস সিনড্রোম অকার্স প্রাইমারিলি ডিউ টু, টিউমার লাইসিস সিনড্রোম কেন হয়? অপশন রয়েছে ইনক্রিজ রেনাল রিঅ্যাবজর্পশন অফ পটাশিয়াম। আচ্ছা, র্যাপিড টিউমার সেল ব্রেকডাউন রিলিজেস ইন্ট্রাসেলুলার কন্টেন্টস, স্লো মেটাবলিজম অফ কেমোথেরাপি ড্রাগস, সাপ্রেশন অফ বোন ম্যারো লিডিং টু ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। তাহলে টিউমার লাইসিস সিনড্রোম যেটা একটা অঙ্কোলজিক্যাল ইমার্জেন্সি, সেটা মেনলি যদি হঠাৎ করেই ক্যান্সার সেলগুলো বা টিউমারগুলো ডিস্ট্রাকশন হতে শুরু করে, তাহলে ইন্ট্রাসেলুলার আয়ন যেগুলো রয়েছে সেগুলো সমস্ত বাইরে বেরিয়ে চলে আসবে হঠাৎ করেই। তো সেই ক্ষেত্রে কি হয়, টিউমার লাইসিস সিনড্রোম দেখা যায়। তাহলে এটা আমরা দেখব যদি র্যাপিড টিউমার সেল ব্রেকডাউন হয়, যার ফলে ইন্ট্রাসেলুলার কন্টেন্টগুলো হঠাৎ করেই বাইরে বেরিয়ে আসে, তখন আমরা টিউমার লাইসিস সিনড্রোম দেখতে পাবো। নেক্সট রয়েছে হিমলিচ ম্যানোভার ইজ ইউজড ফর, এটাও সবাই জানো। হিমলিচ ম্যানোভার আমরা ইউজ করি যখন লোয়ার এয়ারওয়েতে কোনো অবস্ট্রাকশন থাকে সেগুলোকে বাইরে বের করার জন্য। তাহলে কমপ্লিট এয়ারওয়ে অবস্ট্রাকশন বা যে কোনো জায়গাতে যদি এয়ারওয়ে অবস্ট্রাকশন থাকে, কনসাস পেশেন্ট হঠাৎ করে খেতে খেতে কিছু বিষম লেগে গেছে বা হঠাৎ করে কিছু চোকড হয়ে গেছে, তো সেই জায়গাতে সেই ফরেন বডিগুলোকে বার করার জন্য আমরা এই হিমলিচ ম্যানোভার ইউজ করতে পারি। নেক্সট রয়েছে হুইচ টাইপ অফ বোন ম্যারো স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন ইউজেস দ্য পেশেন্টস ওন স্টেম সেলস। কোন বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের টাইপসের মধ্যে পেশেন্টের নিজের স্টেম সেল ইউজ করা হয়? আচ্ছা, অপশন রয়েছে অ্যালোজেনিক, সিনজেনিক, অটোলোগাস এবং জেনোজেনিক। আচ্ছা, দেখো নামের মধ্যেই অ্যান্সার রয়েছে, তাই না?
আচ্ছা, অ্যালোজেনিক মানে যেটা হচ্ছে ম্যাচ করা, আমরা যে ডোনার দেখি, ডোনার যদি ম্যাচ করে তাহলে ট্রান্সপ্ল্যান্ট করা যায়, সেটা হচ্ছে অ্যালোজেনিক। সিনজেনিক যেটা, সেটা হচ্ছে আইডেন্টিক্যাল টুইন, যদি কেউ থেকে থাকে আইডেন্টিক্যাল টুইন, তাহলে তার থেকে আমরা নিতে পারি। আচ্ছা, অটোলোগাস মানে হচ্ছে নিজের, অটো মানে নিজের, অটোলোগাস মানে হচ্ছে নিজেরই স্টেম সেল যখন ইউজ করা হচ্ছে সেটাকে অটোলোগাস বলে, যেটা এটার অ্যান্সার। আচ্ছা, জেনোজেনিক মানে কি, যদি ডিফারেন্ট কোনো স্পিসিসের থেকে নেওয়া হয় তখন সেটাকে জেনোজেনিক বলা হয়, জেনোজেনসিক। আচ্ছা, a cancer patient reports severe nausea during chemotherapy. Which intervention most effectively supports symptom management? আচ্ছা, এখানে বলছে যে একটা ক্যান্সার পেশেন্ট তার সিভিয়ার নজিয়া হচ্ছে কেমোথেরাপির সময়, তাহলে এফেক্টিভলি এই সিমটম ম্যানেজ করতে হলে আমাকে কি করতে হবে? অপশন রয়েছে প্রোভাইডিং লার্জ মিলস টু মেনটেন নিউট্রিশন, লার্জ মিল দেবো নিউট্রিশন মেনটেন করার জন্য, মানে বেশি করে খাবার দাবার দেবো। আচ্ছা, অ্যান্টিএমেটিক্স দেবো কেমোথেরাপির আগে, এনকারেজিং লাইং ফ্ল্যাট আফটার মিল, খাওয়ার পরে শুয়ে পড়বো সোজা হয়ে, এবং আর একটা অপশন রয়েছে ডায়েটারি ফ্যাট ইনটেকটা আমরা বাড়িয়ে দেবো। তাহলে অপশনগুলো পড়েই বুঝতে পারছো যে আমাকে কি করতে হবে, কারণ এই যে কেমোথেরাপি ইনডিউস নজিয়া, এটা ভীষণই কমন, এবং এই কারণেই কেমোথেরাপি স্টার্ট করার আগে আমরা অ্যান্টিএমেটিক দিয়ে থাকি, যাতে কিনা এই নজিয়া বা ভমিটিংটা একটুখানি কম হয়। তো তাহলে এটার অ্যান্সার হচ্ছে অ্যাডমিনিস্টারিং অ্যান্টিএমেটিক্স প্রায়র টু কেমোথেরাপি, স্টার্ট করার আগেই আমরা অ্যান্টিএমেটিক ড্রাগ দিয়ে দিতে পারি। আচ্ছা, আর যেটা রয়েছে লার্জ মিলস নিউট্রিশন মেনটেনটা তো এখানে প্রবলেম নয়, এখানটায় আমার প্রবলেম হচ্ছে নজিয়া, তাহলে মিলের দ্বারা নজিয়া প্রিভেনশন হবে না। আর খাওয়ার পরে আমরা কখনোই সোজা হয়ে শুয়ে পড়বো না, আমরা বসবো বা ওয়াক করব, তারপরে যদি ওয়াক করতে না পারি তাহলে ফাউলার্স পজিশনে বসবে। আচ্ছা, ইনক্রিজিং ডায়েটারি ফ্যাট ইনটেক করলেও কিন্তু নজিয়া আরও বেড়ে যাবে। ঠিক আছে, নেক্সট রয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান্সার ইজ প্রাইমারিলি অ্যাসোসিয়েটেড উইথ হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন? এইচ পাইলোরি ইনফেকশনের জন্য কোন ক্যান্সার হয়? এটাও তোমরা জানো, এটাও সহজ। লাং ক্যান্সার তো হয় না, গ্যাস্ট্রিক অ্যাডিনোকার্সিনোমা, এইচ পাইলোরি মেনলি আমাদের গ্যাস্ট্রিক ইয়েতে থাকে, মানে স্টোমাকে ওখানটায় থাকে, তো স্টোমাকের কোনো কার্সিনোমা সেটাই মেনলি এইচ পাইলোরির দ্বারা হয়ে থাকবে, তাহলে এটার অ্যান্সার গ্যাস্ট্রিক অ্যাডিনোকার্সিনোমা রয়েছে হবে। তারপরে সার্ভাইকাল ক্যান্সার রয়েছে আর বোন ক্যান্সার রয়েছে, এগুলো তো হচ্ছে না। তারপর রয়েছে a patient with severe hypotension has a normal heart rate but shows signs of poor perfusion. Which mechanism most likely explains this paradoxical presentation? সিভিয়ার হাইপোটেনশন রয়েছে পেশেন্টের এবং নর্মাল হার্ট রেট, কিন্তু পোর পারফিউশন দেখছি, পারফিউশনটা নর্মাল নেই, তাহলে এখানটায় এই প্যারাডক্সিক্যাল প্রেজেন্টেশনটা এক্ষেত্রে কেন হতে পারে? আচ্ছা, তো তাহলে দেখো এখানটায় প্রথমত অপশনগুলো রয়েছে বিটা ব্লকার থেরাপি, তারপরে রয়েছে আর্লি ডিস্ট্রিবিউটিভ শক, তারপর রয়েছে অ্যাক্টিভেশন অফ আরএএস লিডিং টু রিফ্লেক্স ব্র্যাডিকার্ডিয়া, আর প্যারাসিম্প্যাথেটিক ইনহিবিশন অফ ভেসোমোটর কন্ট্রোল। আমাদের যে নর্মাল মেকানিজম রয়েছে সেখানে আমরা দেখতে পাই যে যখন হাইপোটেনশন হচ্ছে, অর্থাৎ ব্লাড প্রেশার যখন কমে যাচ্ছে, সেটার একটা কম্পেনসেটরি মেকানিজম হচ্ছে যে ট্যাকিকার্ডিয়া, অর্থাৎ বডি কম্পেনসেট করতে চাইছে, হার্ট রেটটা বাড়াতে চাইছে যাতে আমার পারফিউশনটা নর্মাল হয়ে যায়। কিন্তু এখানে যে সিচুয়েশন বলছে সিভিয়ার হাইপোটেনশন, তাহলে হাইপোটেনশন হওয়া মানে ট্যাকিকার্ডিয়া হওয়ার কথা, কিন্তু এখানে নর্মাল হার্ট রেট রয়েছে, এবং নর্মাল হার্ট রেট থাকার জন্য পারফিউশন কমে যাচ্ছে, অর্থাৎ ব্লাডের যে বডির যে সেলগুলো রয়েছে তারা প্রপারলি অক্সিজেন রিচ করতে পারছে না, যেহেতু বিপিও কম, আবার হার্ট রেটও নর্মাল। তাহলে এই যে সিচুয়েশনটা রয়েছে এখানটায় কি হচ্ছে, তাহলে সিম্প্যাথেটিক যে আমাদের সিস্টেম, মানে নর্মাল যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম রয়েছে, সেই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কাজ করছে না। তো তাহলে সেই জায়গাতে কি দেখতে পাচ্ছি আমরা, এটাই আমাকে কোশ্চেনে জানতে চাইছে, তাই তো। তাহলে দেখো বিটা ব্লকার থেরাপি ব্লান্টিং সিম্প্যাথেটিক রেসপন্স, তাহলে আমাদের যে নর্মাল সিম্প্যাথেটিক রেসপন্স রয়েছে সেই নর্মাল সিম্প্যাথেটিক রেসপন্সটা কাজ করছে না। তাহলে যখনই সিভিয়ার হাইপোটেনশন হচ্ছে তার ফলে একটা কম্পেনসেটরি সিম্প্যাথেটিক রিফ্লেক্স হয়, যার ফলে ট্যাকিকার্ডিয়া হয়, কিন্তু বিটা ব্লকার দিলে কি হচ্ছে, এই মানে ট্যাকিকার্ডিয়াটা হতে পারছে না, এবং ট্যাকিকার্ডিয়াটা হতে পারছে না বলে যে হার্ট রেটটা যে বেড়ে যাওয়ার কথা সেই হার্ট রেটটা বাড়ছে না, যেটাকে আমরা একটা প্যারাডক্সিক্যাল প্রেজেন্টেশন অফ সিভিয়ার হাইপোটেনশন বলছি, এবং এটাই হচ্ছে এই কোশ্চেনটার অ্যান্সার। বুঝতে পারলে, মানে সিচুয়েশনটা এরকম হয়েছে যে নর্মালি হাইপোটেনশনের সাথে আমরা যে ট্যাকিকার্ডিয়া দেখতে পাই, সেই ট্যাকিকার্ডিয়াটা আমাদের বিটা ব্লকার থেরাপি যেটা পেশেন্টের চলছিল সেটার জন্য সিম্প্যাথেটিক রেসপন্সটা ব্লক হয়ে গেছে, যেই কারণে আমার এই প্যারাডক্সিক্যাল প্রেজেন্টেশনটা আমরা দেখতে পাচ্ছি। বোঝা গেল?
এরপর দেখো, a patient with acute chronic obstructive pulmonary disease COPD exacerbation develops severe dyspnea despite bronchodilators. Which nursing action most appropriately aligns with advanced symptom management principles? এটাও একটা আমাদের কোশ্চেন, মানে অ্যাপ্লাইড কোশ্চেন বলতে পারি। তাহলে এখানটায় পেশেন্টের কি রয়েছে, অ্যাকিউট সিওপিডি, তাই তো, অ্যাকিউট ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ সিওপিডি, এবং এখানটায় এক্সাজারবেশন হচ্ছে। এক্সাজারবেশন মানে যেরকম হয় না, পেশেন্ট সিভিয়ার ডিস্ট্রেস হচ্ছে, তাই তো, ডেভেলপ সিভিয়ার ডিসপিনিয়া, তাহলে সিভিয়ার ডিসপিনিয়া ডেভেলপ করেছে ডেসপাইট বঙ্কোডাইলেটাস। বঙ্কোডাইলেটার মানে যারা ওই ব্রঙ্কাস বা বঙ্কিয়াল স্মুথ মাসেলগুলোকে ডাইলেট করে। ডাইলেট করলে কি হবে, রেসপিরেশন নিতে সুবিধে হবে, সিওপিডিটা ঠিক হবে, মানে পেশেন্টের যে এক্সাজারবেশন হচ্ছে বা ডিসপিনিয়া হচ্ছে সেটা ঠিক হবে। এখানে বলছে যে হুইচ নার্সিং অ্যাকশন মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যালাইন্স উইথ অ্যাডভান্স সিমটম ম্যানেজমেন্ট প্রিন্সিপাল। সিমটম ম্যানেজমেন্ট প্রিন্সিপালের সাথে কোনটা অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যালাইন করছে। তাহলে অপশনগুলো দেখতে হবে, ইনক্রিজ ফ্লুইড ইনটেক টু লুজেন সিক্রেশন। ফ্লুইড ইনটেকটা আমি বাড়াবো যাতে সিক্রেশনটা লুজেন হয়, মানে যে ব্রঙ্কিয়াল সিক্রেশন যেগুলো সেগুলো একটু লুজ হয়ে যায় সেটার জন্য। তারপরে বলছে যে অ্যাপ্লাই হাই ফ্লো অক্সিজেন ইমিডিয়েটলি এট 15 লিটার পার মিনিট। 15 লিটার পার মিনিটে আমাকে অক্সিজেন দিতে বলছে। আচ্ছা, এই যে অক্সিজেন থেরাপি আমরা নর্মালি জানি যখন সিওপিডি পেশেন্ট থাকে তাদের যে রেসপিরেটরি ড্রাইভ সেটাই হচ্ছে যে আমাদের পোর পারফিউশন বা লো অক্সিজেন বডিতে। তো সেই জায়গাতে আমি কিন্তু হাই ফ্লো অক্সিজেন সিওপিডি পেশেন্টকে কখনোই দিতে পারি না, সেখানটা আমার সব থেকে 2 লিটার অবধি অক্সিজেন আমি দেবো জাস্ট। তাহলে 15 লিটার পার মিনিটে অক্সিজেন তো আমরা দিতে পারবোই না। তারপরে রয়েছে ইনিশিয়াল কন্ট্রোল অক্সিজেন থেরাপি অ্যান্ড পজিশন ইন হাই ফাউলার। হাই ফাউলার্স পজিশনে আমি দেবো এবং তার সঙ্গে সঙ্গে অক্সিজেন থেরাপি ইনিশিয়েট করব, কন্ট্রোল অক্সিজেন থেরাপি মানে কম করে, তাই তো। আর এটা বলেছে ডিলে ইন্টারভেনশন আনটিল এবিজি রেজাল্টস আর অ্যাভেলেবেল। তাহলে এবিজি রেজাল্টের জন্য আমি ওয়েট করব যতক্ষণ না আমার রেজাল্ট আসছে, এবং রেজাল্ট দেখে আমি ঠিক করব যে আমি কী করব, ইন্টারভেনশনটা ডিলে করব। তাহলে একটা সিওপিডি পেশেন্ট যার কিনা এক্সাজারবেশন হচ্ছে, সিভিয়ার ডিসপিনিয়া হচ্ছে, তাকে কি আমি ওয়েট করব যে এবিজি রেজাল্ট আসুক তারপরে আমি কাজ করব? নিশ্চয়ই সেটা করব না। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, অক্সিজেন থেরাপি দিতে হবে যেটা কন্ট্রোল হবে, মানে খুব বেশি না, এবং তার সঙ্গে সঙ্গে পেশেন্টকে আমি হাই ফাউলার পজিশন দেব। এবং অ্যাপ্লাইড জায়গাতে আমরা দেখি ক্লিনিক্যালি যে এই সব পেশেন্টদের ক্ষেত্রে অর্থোপনিক পজিশনটা বেশি হেল্পফুল হয় পেশেন্টের কাছে দেন হাই ফাউলার্স। মানে রিয়েলিটিতে আমরা দেখছি যে পেশেন্ট এখানটায় হাই ফাউলার্সে যে ব্যাক সাইডে যে ঠেক দিয়ে শোবে সেই কন্ডিশনটাও থাকে না যেহেতু সিভিয়ার ডিসপিনিয়া। তো সেই জন্য আমরা দেখতে পাই যে মেনলি পেশেন্টের অর্থোপনিক সামনের দিকে ঝুঁকে একটা রেসপিরেশন নেওয়ার চেষ্টা করে। তো সেই জায়গাতে আমরা এখানটায় আমার এই অ্যান্সারটাই ঠিকঠাক হচ্ছে যে ইনিশিয়েট অক্সিজেন থেরাপি আর হাই ফাউলার্স পজিশন, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো, পেশেন্ট উইথ ইলেকট্রিক্যাল বার্ন ইনজুরি ডেভেলপস মায়োগ্লোবিনিউরিয়া, যেটাকে আমি ডার্ক ব্রাউন ইউরিন বলছি, রাইজিং ক্রিয়েটিনিন অ্যান্ড মিনিমাল ইউরিন আউটপুট ডেসপাইট স্ট্যান্ডার্ড পার্কল্যান্ড ফ্লুইড রিসাসিটেশন। তাহলে এখানটায় পেশেন্টকে আমি স্ট্যান্ডার্ড যে পার্কল্যান্ড ফর্মুলা ইউজ করে ফ্লুইড রিসাসিটেশন করা সেটা আমি করেছি, কিন্তু তা সত্ত্বেও মায়োগ্লোবিন ইউরিয়া হচ্ছে, অর্থাৎ ডার্ক ব্রাউন ইউরিন হচ্ছে, ক্রিয়েটিনিনটা বেড়ে গেছে এবং ইউরিন আউটপুটও কমে গেছে। এক্ষেত্রে আমি কি করতে পারি, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নার্সিং ইন্টারভেনশন কি হবে ফর প্রিভেন্টিং একেআই, অ্যাকিউট কিডনি ইনজুরি প্রিভেন্ট করার জন্য আমার ইন্টারভেনশন কি হবে? অপশনস কি রয়েছে দেখো, রেস্ট্রিক্ট ফ্লুইড টু অ্যাভয়েড পালমোনারি ইডিমা। ফ্লুইড রেস্ট্রিক্ট করতে বলছে পালমোনারি ইডিমাকে ঠিক করার জন্য। আচ্ছা, ফ্লুইড রেস্ট্রিকশন যদি আমি করি তাহলে এই যে মায়োগ্লোবিন যেটা রেনাল টিউবিউলসের মধ্যে কনসেন্ট্রেট হচ্ছিল সেটা আরও বাড়বে এবং এর ফলে কিডনি ইনজুরিটা আরও খারাপ হয়ে যাবে। আচ্ছা, তারপরে বলেছে ইনক্রিজ আইভি ফ্লুইড অ্যান্ড বিগিন সোডিয়াম বাইকার্বনেট ইনফিউশন টু অ্যালকালানাইজিং ইউরিন। ইউরিনকে অ্যালকালাইন করার জন্য আমরা সোডিয়াম বাইকার্বনেট ফ্লুইড মানে সোডিয়াম বাইকার্বনেট দেবো এবং ইনক্রিজ আইভি ফ্লুইড মানে আইভি ফ্লুইড আরও বেশি করে দেবো। আচ্ছা, ইলেকট্রিক্যাল বার্ন যেখানটায় হয় সেখানটায় কিন্তু একদম ভেতরে, মানে ভেতরে ইনজুরি, বাইরে থেকে আমরা খুব একটা দেখতে পাই না, ওটা ইন্টারনাল ইনজুরি হয়, ডিপ মাসেল ড্যামেজ হতে পারে, হ্যাঁ, যার ফলে মায়োগ্লোবিন রিলিজ হয়। বেশ, আচ্ছা, এখানটায় আমরা যদি সোডিয়াম বাইকার্বনেট দিই তাহলে এই মায়োগ্লোবিন যেটা রিলিজ হচ্ছে সেটা
ক্রিস্টালাইজেশনটা হবে না, মানে মায়োগ্লোবিনের ক্রিস্টালাইজেশন হচ্ছে বলেই সেটা আমাদের ইউরিনে গিয়ে ইউরিন থেকে রিলিজ হচ্ছে এবং আমাদের কিডনিটা ইনজুরি হচ্ছে। তো সেই জায়গাতে আমরা যদি সোডিয়াম বাইকার্বনেট দিই তাহলে এই অ্যালকালানাইজিং দ্য ইউরিন, এইটা মানে ইউরিনে অ্যালকালানাইজিং হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে ওই রেনাল টিউবিউলের ব্লক করা বা ক্রিস্টালাইজেশন সেটাও প্রিভেন্ট হচ্ছে। তো সেই জন্য এটা আমার কারেক্ট অ্যান্সার। এর পরের অপশানটাই ছিল স্টার্ট ডায়াবেটিক্স ইমিডিয়েটলি টু ইনক্রিজ ইউরিন ফ্লো। আচ্ছা, ইউরিন ফ্লো ঠিকই ছিল, কিন্তু এখানটায় মায়োগ্লোবিনের ক্রিস্টালাইজেশনের জন্যই কিন্তু ইউরিনটা বেরোতে পারছে না। তাহলে এক্ষেত্রে যদি আমি হঠাৎ করে ডায়াবেটিক্স দিয়ে দিই, ডায়াবেটিক্স কী করবে, চারিদিক থেকে ফ্লুইড নিয়ে ইউরিনের মাধ্যমে বের করবে। মানে কখন ডায়াবেটিক্স আমি দেবো, যখন আমার বডিতে ফ্লুইড অ্যাকুমুলেট হয়ে যাচ্ছে, বেরোতে পারছে না, সেই জায়গাতে আমি ডায়াবেটিক্স দেবো, কিন্তু এখানে সেরকম কিছু হচ্ছে না। তো তাহলে এখানটায় ডায়াবেটিক্সও কাজ করবে না। আর একটা অপশন রয়েছে মেনটেন কারেন্ট ফ্লুইড রেট অ্যান্ড ওয়েট ফর ল্যাবরেটরি কনফার্মেশন অফ মায়োলাইসিস। তাহলে এটার জন্য আমি ওয়েট তো করবোই না, কারণ হচ্ছে যে কারেন্ট ফ্লুইড রেটও মেনটেন করছি, ল্যাবের কনফার্মেশনের জন্য ওয়েট করছি, তাহলে এক্ষেত্রে পেশেন্ট কিন্তু আরও খারাপ হয়ে যেতে পারে। তাহলে ক্লিনিক্যাল ইন্ডিকেটার দেখে আমাকে কাজ করতে হবে। এই যে ডার্ক ব্রাউন ইউরিন, এটাই হচ্ছে ক্লিনিক্যাল মানে ক্লিয়ার ইন্ডিকেটার যে র্যাবডোমায়োলাইসিস হচ্ছে। তো তাহলে তার জন্য আমার ল্যাবের রিপোর্টের ওয়েট করার প্রয়োজন নেই। Which nursing action is most important immediately after a diagnostic procedure in a child? এখানে বলছে যে কোন নার্সিং অ্যাকশনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে ক্ষেত্রে এখন একটা ডায়াগনস্টিক প্রসিডিওরের পর, মানে একটা বাচ্চার ডায়াগনস্টিক কোনো প্রসিডিওর যদি হয় তারপরে কোন নার্সিং অ্যাকশনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। অপশন রয়েছে সেন্ডিং দ্য চাইল্ড হোম ইমিডিয়েটলি, মানে ইমিডিয়েটলি আমি তাকে বাড়ি পাঠিয়ে দেবো। অবজার্ভিং ফর এনি কমপ্লিকেশন, কোনো কমপ্লিকেশনের আমি অবজার্ভ করব। গিভিং দ্য চাইল্ডে হেভি মিল, একটা হেভি মিল দিয়ে দেবো। এবং রিমুভিং অল মনিটরিং ডিভাইস কুইকলি, তাড়াতাড়ি করে সমস্ত মনিটরিং ডিভাইসগুলোকে সরিয়ে দেবো। তাহলে দেখো, সঙ্গে সঙ্গে যদি আমি বাড়ি পাঠিয়ে দিই, আমরা কখনোই পাঠাই না, শুধু বাচ্চা কেন বড়দেরকেও পাঠাই না। কেন? কারণ কোনো রকমের কোনো হচ্ছে কি না, মানে কমপ্লিকেশনস কিছু হচ্ছে কিনা বা আফটার এনি প্রসিডিওরের প্রবলেম হতে পারে, তো সেগুলো মনিটর করার জন্য আমাকে কিন্তু কাছে রাখতে হবে, তাকে অবজারভেশনে রাখতে হবে। তাহলে অবজার্ভিং ফর এনি কমপ্লিকেশন, এটা হচ্ছে আমার ঠিকঠাক অ্যান্সার, তাই না? এরপর বলেছে ইন এন্ডেমিক এরিয়াস হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য বেস্ট কমিউনিটি লেভেল স্ট্র্যাটেজি টু স্টপ দ্য স্প্রেড অফ ম্যালেরিয়া। ম্যালেরিয়া স্প্রেড কমানোর জন্য এন্ডেমিক এরিয়াতে আমরা কমিউনিটি লেভেলে কোন স্ট্র্যাটেজি নিতে পারি? অপশন বলছে মাস ভ্যাকসিনেশন, ক্লোরিনেশন অফ ওয়াটার, ইউজ অফ মসকুইটো নেট অ্যান্ড রেসিডুয়াল স্প্রেইং, আর ইউজ অফ মসকুইটো রিপেলেন্ট। তাহলে এখানটায় আমরা কি করব, মসকুইটো নেট ইউজ করব এবং রেসিডুয়াল স্প্রেইং করব। মাস ভ্যাকসিনেশন ম্যালেরিয়াতে থাকে, কিন্তু মানে এটা আমরা মাস ভ্যাকসিনেশন ম্যালেরিয়ার জন্য করি না। আচ্ছা, ক্লোরিনেশন অফ ওয়াটারটা হচ্ছে যে অ্যানোফিলিস মসকুইটো দিয়ে তো ম্যালেরিয়া ট্রান্সমিশন হয়, ড্রিঙ্কিং ওয়াটার দিয়ে হয় না। তাহলে ক্লোরিনেশন অফ ওয়াটার আমরা কলেরা বা এরকম কোনো ডিজিজের ক্ষেত্রে করতে পারি, এখানে আমার প্রয়োজন নেই। মসকুইটো নেটটা তো হবে বললাম অ্যান্সার। আর মসকুইটো রিপেলেন্ট শুধুমাত্র ইউজ করলে হবে না, ওটা তো ইন্ডিভিজুয়াল বেসিসে ইউজ করবে, কিন্তু কমিউনিটি লেভেলে যেহেতু আমাকে বলেছে, তাহলে মসকুইটো নেট এবং রেসিডুয়াল স্প্রেইং এটা হচ্ছে অ্যান্সার হবে। তারপর বলছে 2 years old child requires an IM injection, which site is considered the safest? 2 বছরের বাচ্চার জন্য কোন ভ্যাকসিনেশন সাইটটা আমার সেফেস্ট হবে? ডর্সোগ্লুটিয়াল, ভেন্ট্রোগ্লুটিয়াল, ভাস্টাস ল্যাটারালিস আর রেক্টাস ফিমোরিস। তাহলে এটা কি হবে বলো? বাচ্চাদের কথা বলা হচ্ছে, ভাস্টাস ল্যাটারালিস সব থেকে সেফ ইঞ্জেকশনের সাইট বলে ধরে নেওয়া হয়। তাহলে আপ টু 3 years পর্যন্ত কিন্তু ভাস্টাস ল্যাটারালিস মাসেলটাই প্রেফারেবল হবে। এরপর বলছে ইন ম্যানেজিং আ হাইলি অ্যাংজাস প্রিস্কুল চাইল্ড ডিউরিং আ পেনফুল প্রসিডিওর হুইচ কমিউনিকেশন স্ট্র্যাটেজি ইজ মোস্ট এফেক্টিভ ইন প্রমোটিং কোঅপারেটিভ বিহেভিয়ার হোয়াইল রিডিউসিং ফিয়ার। এখানে বলছে একটা হাইলি অ্যাংজাস একটা প্রিস্কুল চাইল্ড রয়েছে, যাকে একটা পেনফুল প্রসিডিওর আমি করব। এক্ষেত্রে কোন কমিউনিকেশন স্ট্র্যাটেজিটা খুব এফেক্টিভ হবে, যাতে তার ভয়ও কমবে এবং কোঅপারেটিভ বিহেভিয়ারও সে দেখাবে? অপশন বলছে প্রোভাইডিং ডিটেল টেকনিক্যাল এক্সপ্লেনেশন অফ দ্য প্রসিডিওর। এতে তো বাচ্চারও ভয় পেয়ে যাবে, তাই না? তাহলে এটা আমরা করব না। অ্যালাউইং দ্য চাইল্ড টু চুজ বিটুইন 2 অ্যাকসেপ্টেবল অপশনস।
দুটো অ্যাকসেপ্টেবল অপশানস আমি দেবো, তার মধ্যে থেকে সে চুজ করবে। ধরো কোন হাতে করব, কোন ব্যান্ডেডটা ইউজ করব, কোন কালারটা ইউজ করব, এরকম করে আমরা বাচ্চাকে জিজ্ঞেস করতে পারি। এর ফলে কি হচ্ছে, তার যে একটা চুজ করার ক্যাপাবিলিটি আছে, একটা প্রি স্কুল চাইল্ডের কথা বলছি, তাহলে ইনফেন্টের পরে টডলার, টডলারের পরে প্রি স্কুল, তাহলে ইনফেন্সির পরে যখন টডলার ছিল তখন তার অটোনমিটা ডেভেলপ করেছে। তাহলে প্রি স্কুল চাইল্ডের ক্ষেত্রে আমি তাকে জিজ্ঞেস করতে পারি, তার চয়েস আমরা জানতে পারি, তাহলে এতে কি হবে, তার অ্যাংজাইটি কমবে বা তার মনে হবে যে হ্যাঁ আমার কন্ট্রোলের মধ্যেই হচ্ছে, আমি যেটা চাইছি সেটাই হচ্ছে, এরকম টাইপের কিন্তু তার ফিল হবে, এতে সে কোঅপারেটও করবে। এটা ঠিকঠাক মনে হচ্ছে। এরপরে রয়েছে ফার্মলি ইনস্ট্রাক্টিং দ্য চাইল্ড টু স্টে স্টিল টু অ্যাভয়েড ইঞ্জুরি, মানে এই চুপ করে বসো নাহলে কিন্তু লেগে যাবে। তাহলে এরকম করে যদি আমি বাচ্চাকে বলি সে কিন্তু শুনবে না, তাহলে এটা আমার থেরাপিউটিক হবে না। আর এটা বলছে যে আস্কিং দ্য পেরেন্টস টু ওয়েট আউটসাইড টু প্রিভেন্ট ডিপেন্ডেন্স, বাচ্চার বাবা মাকে বাইরে বসিয়ে দেবো যাতে ডিপেন্ডেন্স না হয় বা এরকম। তাহলে এটাও আমরা করবো না। আমাকে মোস্ট এফেক্টিভ বলেছে কোঅপারেটিভ বিহেভিয়ারের জন্য এবং ফিয়ার কমানোর জন্য, তাহলে অ্যান্সার অপশন বি হবে। এরপর বলছে দ্য ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ডিজিজ ICD-11 টার্ম ফর ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি, ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটিকে মানে ICD-11-এ কী বলা হয়েছে, মেন্টাল রিটার্ডেশন, ডিসঅর্ডারস অফ ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, কগনিটিভ ইম্পেয়ারমেন্ট আর লার্নিং ডিসএবিলিটি। তাহলে এটা কি হবে, ডিসঅর্ডারস অফ ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট হবে। আগে মেন্টাল রিটার্ডেশন ছিল, ICD-11-এ বেশ কিছু জিনিস হচ্ছে মডিফাই হয়েছে, সেখান থেকে ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটিকে আমরা ডিসঅর্ডারস অফ ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট বলছি। The Yale-Brown Obsessive Compulsive Scale YBOCS rates severity on a scale of, এই যে স্কেলটার নাম দেওয়া রয়েছে ইয়েল ব্রাউন অবসেসিভ কম্পালসিভ স্কেল, এটা তোমরা সার্চ করে দেখতে পারো। এটা একটা ওই অবসেশন কম্পালশন যেটা হয়, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, সেটাকে মেজারমেন্ট করার জন্য একটা স্কেল। অবসেশন বলতে যেগুলো আমাদের কিছু থটস আসে, যেরকম হতে পারে যে হ্যান্ড কন্টামিনেটেড হয়ে গেল, বা যেখানে বসছি সেটা কন্টামিনেটেড, কারোর সাথে হ্যান্ডশেক করছে আমি কন্টামিনেটেড হয়ে গেলাম, এরকম কিছু হতে পারে থটস। এবং যেটার কম্পালসিভ অ্যাক্ট এরকম হতে পারে যে আমি বারবার হাত ধুতে যাচ্ছি বা হ্যান্ড স্যানিটাইজার ইউজ করছি এরকমভাবে। তো রিপিটেডলি যদি সেটা হতে থাকে তখন সেটাকে আমরা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার্স বলে থাকি, যেটা অবসেসিভ থটস এবং কম্পালসিভ অ্যাক্টস। তো এই অবসেসিভ কম্পালসিভ যে বিহেভিয়ার, সেটা বিভিন্ন জায়গাতে হতে পারে, শুধুমাত্র এই হাত নোংরা এরকমভাবে নয়, সেটা বিভিন্ন রকমের হতে পারে। তো সেই বিভিন্ন দিক থেকে, বিভিন্ন অ্যাসপেক্ট থেকে কিভাবে আমরা চেক করব, সেটার জন্য যে স্কেল রয়েছে ইয়েল ব্রাউন অবসেসিভ কম্পালসিভ স্কেল, এখানটায় আমাদের টোটাল 10টা আইটেম রয়েছে, 5টা অবসেশন এবং 5টা কম্পালসেন্সের জন্য, এবং প্রত্যেকটা স্কোর রয়েছে, প্রত্যেকটা অবসেশনের জন্য 0 থেকে 4 করে স্কোর রয়েছে, যেখানে 0, 1, 2, 3, 4 এরকমভাবে তুমি স্কোর করবে, এবং ম্যাক্সিমাম স্কোর যেটা হবে সেটা হচ্ছে সিভিয়ারিটির বেসিসে 40। তো তাহলে এখানটায় 0 থেকে 40 এর মধ্যে তুমি যে কোনো একটা নাম্বার পাবে যদি এই YBOCS স্কেলটা তুমি ইউজ করে থাকো। তো যদি কারো মনে হয় যে আমারও বোধহয় অবসেশন বা কম্পালসিভ ডিসঅর্ডার হয়ে গেছে, আমি বারবার হাত ধুচ্ছি বা একই কথা বারবার বলছি বা বারবার চেক করছি, তো ইউ ক্যান চেক দিস স্কেল অ্যান্ড এখানটায় তোমার যে স্কোর হবে সেটা 0 to 40-র মধ্যে আসবে। নেক্সট কোশ্চেন রয়েছে, 7 years old child with suspected attention deficit hyperactivity disorder বা ADHD undergoes neuroimaging which shows decreased activity in the right prefrontal cortex. Which etiological model does this most strongly support? আচ্ছা, ADHD-র একটা বাচ্চা যেখানটায় নিউরো ইমেজিং হয়েছিল বা MRI টাইপের যে জিনিসগুলো হয় সেগুলো, তো এখানটায় দেখা যাচ্ছে যে একটা রাইট প্রিফ্রন্টাল কর্টেক্সে ডিক্রিজ অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে। হুইচ ইটিওলজিক্যাল মডেল ডাজ দিস মোস্ট স্ট্রংলি সাপোর্ট, এটা কোন মডেল ওয়াইজ এটাকে আমরা বলবো। তো এখানে অপশন রয়েছে কগনিটিভ বিহেভিয়ারাল মডেল। কগনিটিভ বিহেভিয়ারাল মডেল মানে যেটা হচ্ছে বিহেভিয়ার বা থটের ওপরে বেস করে হচ্ছে, তাহলে এটা নিউরো ইমাজিং যেটা বলেছে সেটার বেসিসে হবে না, তাহলে এটা ভুল আছে। তারপরে রয়েছে নিউরোবায়োলজিক্যাল ডেফিসিট মডেল। নিউরোবায়োলজিক্যাল ডেফিসিট মডেল নিউরো ইমেজিং যেটা, সেটা আমার স্ট্রাকচার দেখাচ্ছে যে ফাংশনাল কোনো ব্রেন অ্যানোমালিস রয়েছে কিনা সেটা, যেমন এখানে আমরা দেখছি যে ডিক্রিজ প্রিফ্রন্টাল কর্টেক্স অ্যাক্টিভিটি এটা। তো তাহলে এটা নিউরোবায়োলজিক্যাল বেসিসকে সাপোর্ট করতে পারে, তাহলে এই অপশনটা হয়তোবা ঠিক হবে। তারপরে রয়েছে সাইকোডাইনামিক কনফ্লিক্ট মডেল। সাইকোডাইনামিক যেটা আমরা সাইকোডাইনামিক্স পড়েছি, যেটা হচ্ছে সিগমন্ড ফ্রয়েডের সাইকোঅ্যানালিটিক্যাল থেরাপি বা সাইকোডাইনামিক থিওরি, এগুলোর উপরে বেস করে, যেখানটা আমাদের চাইল্ডহুড এক্সপিরিয়েন্সের উপরে বেস করে কিছু ডিজিজ দেখা যায়, কিন্তু ADHD সেরকম কোনো ডিজিজ নয়, তাহলে এই অপশনটাও ভুল আছে।
আর একটা রয়েছে সোশিও কালচারাল ডিপ্রাইভেশন মডেল। সোশিও কালচারাল ডিপ্রাইভেশন মডেলের ক্ষেত্রে যেমন পোভার্টি হতে পারে বা ল্যাক অফ রিসোর্সেস হতে পারে এগুলো। তো এগুলো হচ্ছে তোমার অন্য কোনো ডিজিজ হবে, অর্গানিক ব্রেন ডিসঅর্ডার হতে পারে যেটা এজেড বেসিসে হয়, বা এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের জন্য কিছু ডিজিজ হতে পারে সেগুলো। তাহলে এখানে একটাই অ্যান্সার পড়ে রইল নিউরোবায়োলজিক্যাল ডেফিসিট মডেল। নেক্সট দেখো, which diagnostic tool is most appropriate for assessing adaptive behavior in a child suspected of হ্যাভিং মডারেট ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি। তাহলে এখানটায় বলছে যে কোন ডায়াগনস্টিক টুলটা ইউজ করে আমরা অ্যাডাপটিভ বিহেভিয়ার, একটা চাইল্ডের অ্যাডাপটিভ বিহেভিয়ারগুলোকে অ্যাসেস করতে পারবো যার মডারেট ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি রয়েছে। অপশন কি রয়েছে? ইইজি ইলেকট্রোএনসেফালোগ্রাম, ভাইনল্যান্ড অ্যাডাপটিভ বিহেভিয়ার স্কেল একটা রয়েছে, ওয়েসলার ইন্টেলিজেন্স স্কেল ফর চিলড্রেন একটা রয়েছে, আর একটা ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং বা এমআরআই রয়েছে। তাহলে এটার কি অ্যান্সার হবে? এখানটায় হচ্ছে VABS যে স্কেল রয়েছে, ভাইনল্যান্ড অ্যাডাপটিভ বিহেভিয়ার স্কেল, এটা যে রয়েছে এটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড অ্যাসেসমেন্ট ফর ওই অ্যাডাপটিভ বিহেভিয়ার। মানে অ্যাডাপটিভ বিহেভিয়ার মেজারমেন্ট করার জন্য একটা গোল্ড স্ট্যান্ডার্ড অ্যাসেসমেন্ট টুল হচ্ছে VABS, যেটা আমরা সোশ্যালাইজেশন দেখতে পারি, কমিউনিকেশন দেখতে পারি, ডেলি লিভিং স্কিল যেগুলো রয়েছে সেগুলো দেখতে পারি। এটার অ্যান্সার অপশন বি। Which determinant most strongly explains health inequities between population according to the WHO Commission on Social Determinants of Health? এখানে কি বলছে যে কোন ডিটারমিনেন্টটা স্ট্রংলি এক্সপ্লেন করছে হেলথের ইনইকুয়ালিটিসগুলো। কিসের ইনইকুয়ালিটিস? পপুলেশনের সাথে, পপুলেশন ইনইকুয়ালিটিস, যেটা মানে অ্যাকর্ডিং টু WHO কমিশন অন সোশ্যাল ডিটারমিনেন্টস অফ হেলথ। তো অপশন বলছে জেনেটিক প্রিডিসপোজিশন, বিহেভিয়ারাল লাইফস্টাইল ফ্যাক্টরস, সোশিও ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল কনটেক্সট, আর অ্যাসেস টু এমার্জেন্সি মেডিকেল সার্ভিসেস। তাহলে এটা হচ্ছে আমাদের সোশিও ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল কনটেক্সট। WHO বলছে যে স্ট্রাকচারাল ডিটারমিনেন্টস যেমন হচ্ছে ইনকাম, এডুকেশন, সোশ্যাল পলিসি বা পলিটিক্যাল কনটেক্সট, এগুলোই হচ্ছে যে ইনইকুয়াল লিভিং কন্ডিশনসের জন্য রেসপন্সিবল। তো তাহলে এখানটায় অ্যান্সার হচ্ছে সোশিও ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল কনটেক্সট। The principle of selective primary healthcare emphasizes. Selective primary healthcare কিসের উপরে এমফাসাইজ করে? প্রায়োরিটি ইন্টারভেনশন উইথ ম্যাক্সিমাল ইম্প্যাক্ট, যেটা হচ্ছে GOBIFFF অ্যাপ্রোচ। তারপরে বলেছে নো প্রায়োরিটাইজেশন, ফোকাসিং মেনলি অন টার্সারি কেয়ার ফেসিলিটিস অ্যান্ড ট্রিটমেন্ট, আর একটা বলেছে ডেলিভারিং অনলি কিউরেটিভ সার্ভিসেস থ্রু হসপিটালস। তাহলে প্রাইমারি হেলথ কেয়ার বলেছে। প্রাইমারি হেলথ কেয়ার মানে কি কি হয়? প্রাইমারি হেলথ কেয়ার মানে যেটা বেসিক আর কি, প্রায়োরিটি ইন্টারভেনশন করব যেটার ম্যাক্সিমাম এফেক্ট হবে, তাই না? কারণ টার্সারি কেয়ার ফেসিলিটি যেটা, সেটা তো টার্সারি লেভেল মানে টার্সারি হেলথ কেয়ারের মধ্যে পড়বে, তাই না? সেটা প্রাইমারির মধ্যে পড়বে না। আবার এখানটায় যে কিউরেটিভ সার্ভিসেস বলেছে সেটা ডিজিজের জন্য, মানে যাদের ডিজিজ হচ্ছে, তাহলে এটা প্রাইমারি নয়, এটা সেকেন্ডারি লেভেল অফ হেলথ কেয়ার, যেখানটায় তোমার কোনো ডিজিজ আমরা দেখতে পাচ্ছি। বা হচ্ছে যে প্রাইমারি লেভেল হেলথ কেয়ার বা সেকেন্ডারি লেভেল হেলথ কেয়ার বলতে এরকম বোঝায় যে ধরো প্রাইমারি হেলথ সেন্টার রয়েছে, তারপরে তার উপরে ডিস্ট্রিক্ট হসপিটাল বা সাব ডিস্ট্রিক্ট হসপিটাল রয়েছে এগুলো, বা তার উপরে টার্সারির মধ্যে যেমন মেডিকেল কলেজগুলো রয়েছে এগুলো। তো প্রাইমারি হেলথ কেয়ারগুলো মেনলি তোমার প্রিভেন্টিভ অ্যাপ্রোচ করে, যেমন হেলথ এডুকেশন দিচ্ছি বা গ্রোথ মনিটরিং করছি, ওরাল রিহাইড্রেশন, যে WBHRB অ্যাপ্রোচ বলেছে, WBHRB অ্যাপ্রোচের মধ্যে কি আছে? গ্রোথ মনিটরিং রয়েছে, O ফর ওরাল রিহাইড্রেশন রয়েছে, B ফর ব্রেস্ট ফিডিং রয়েছে, এবং I ফর ইমিউনাইজেশন। আর FFF অ্যাপ্রোচ মানে হচ্ছে ফিমেল এডুকেশন একটা, ফ্যামিলি স্পেসিং একটা, এবং আরেকটা হচ্ছে ফুড সাপ্লিমেন্টেশন। তাহলে এই যে টোটাল WBHRB রয়েছে, এটার মাধ্যমে হচ্ছে আমরা প্রাইমারি হেলথ কেয়ারগুলো প্রোভাইড করছি। প্রাইমারি হেলথ সেন্টারে যে কেয়ারটা দেওয়া হয় সেগুলোতে মেনলি আমরা এই কয়েকটা অ্যাপ্রোচের ওপরে, মানে এই কয়েকটা ভাবে অ্যাপ্রোচ করি। তো তাহলে এখানটা অ্যান্সার প্রায়োরিটি ইন্টারভেনশন উইথ ম্যাক্সিমাম ইম্প্যাক্ট। তারপর রয়েছে হুইচ ডেমোগ্রাফিক মেজার ইজ মোস্ট ইউজফুল ফর মনিটরিং দ্য সাকসেস অফ পপুলেশন কন্ট্রোল প্রোগ্রামস সাচ অ্যাজ দোজ ন্যাশনাল পপুলেশন পলিসি NPP 2002। আচ্ছা, এখানে একটা জিরো বেশি হয়ে গেছে। আচ্ছা, তো এখানে কি বলছে যে কোন ডেমোগ্রাফিক মেজারটা সব থেকে বেশি ইউজফুল আর কি পপুলেশন কন্ট্রোলের জন্য কোনটা সব থেকে বেশি হেল্পফুল? অপশন রয়েছে ক্রুড বার্থ রেট, টোটাল ফার্টিলিটি রেট, নেট রিপ্রোডাকশন রেট, এবং পপুলেশন ডাবলিং টাইম।
তো তাহলে এখানটায় কি হবে দেখো, ক্রুড বার্থ রেট যেটা সেটা হচ্ছে তোমার সেখানে এজ বা সেক্সের এই জিনিসগুলো আসে না, সেটা হচ্ছে পপুলেশন কীরকম রয়েছে বা বার্থ রেট কত হচ্ছে সেটা দেখছি। ফার্টিলিটি রেটটা হচ্ছে আমাদের কিসের মধ্যে পড়বে, যেটা পপুলেশন কন্ট্রোলের মধ্যে পড়বে, কারণ ফার্টিলিটি কীরকমভাবে হচ্ছে সেটার উপরে বেস করে হয়। নেট রিপ্রোডাকশন রেট মানে ধরো ফিমেলদের ক্ষেত্রে কতটা রিপ্রোডাকশন হচ্ছে সেই জিনিসটা আমরা দেখি। আর পপুলেশন ডাবলিং টাইম মানে একটা টাইমের পরে কবে আবার পপুলেশনটা ডাবল হচ্ছে। তো তাহলে যেটা মোস্ট ইউজফুল রয়েছে আর কি এনপিপির আন্ডারে, যেটা পপুলেশন কন্ট্রোল প্রোগ্রামের মধ্যে সবথেকে বেশি ডেমোগ্রাফিক মেজার যেটা রয়েছে সেটা টোটাল ফার্টিলিটি রেট হবে। তারপর রয়েছে দ্য রোগী কল্যাণ সমিতি RKS অ্যাট দ্য হেলথ ফেসিলিটি লেভেল ফাংশনস টু। RKSটা কোন মানে কি কাজ করে আর কি। তো প্রথমে অপশন রয়েছে ইমপ্রুভ হসপিটাল সার্ভিসেস অ্যান্ড এনশিওর কমিউনিটি পার্টিসিপেশন। তো একদমই ঠিক আছে, পেশেন্ট ওয়েলফেয়ার কমিটি আমরা বলি বা রোগী কল্যাণ সমিতি, যেটা হচ্ছে কমিউনিটির মেম্বারদেরকে বা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন পেশেন্টের যাতে ফেসিলিটি সমস্ত রকমভাবে পায়, ট্রান্সপারেন্সি যাতে থাকে, কোনো রকম প্রবলেম যাতে না হয় সেই জিনিসগুলো দেখাশোনা করাই হচ্ছে RKS-এর কাজ। তারপরে রয়েছে পারফর্ম সার্জিক্যাল প্রসিডিওর্স উইদিন হসপিটাল অপারেটিং রুম। তাহলে সার্জিক্যাল প্রসিডিওর মেনটেন করা এটা নিশ্চয়ই RKS-এর কাজ নয়, এটা হচ্ছে যে যারা সার্জেন রয়েছে তারা করবে। তারপরে রয়েছে প্রোভাইড মেডিসিনস অনলি উইথাউট আদার হেলথ কেয়ার রেসপন্সিবিলিটিস। উইথাউট আদার হেলথ কেয়ার প্রোভাইড মেডিসিন প্রোভাইড করাও তোমার RKS-এর কাজ নয়, তাই না? আচ্ছা, আরেকটা রয়েছে ট্রিট পেশেন্টস এক্সক্লুসিভলি অ্যান্ড ফোকাস অন ক্লিনিক্যাল এরিয়া, তাহলে এটাও হচ্ছে না। তারপরে দেখো, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার অফ টার্ডিভ ডিসকাইনেশিয়া, আ লেট অনসেট অ্যাডভার্স এফেক্ট অফ টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক্স। তাহলে টার্ডিভ ডিসকাইনেশিয়ার ক্ষেত্রে আমরা কি দেখতে পাই আর কি, ক্লিনিক্যাল ফিচার কি থাকে। আচ্ছা, তো প্রথমে রয়েছে মাস্কুলার রিজিডিটি অ্যান্ড ব্র্যাডিকাইনেশিয়া। মাস্কুলার রিজিডিটি ব্র্যাডিকাইনেশিয়া এটা হচ্ছে যেটা নিউরোলেপটিক ইনডিউস পার্কিনসনিজম ছিল সেই জায়গাতে আমরা দেখছি, বা সিউডো পার্কিনসনিজমের ক্ষেত্রে রিজিডিটি এবং ব্র্যাডিকাইনেশিয়া যেটা স্লো পশ্চার আর কি, মানে স্লো হাঁটছে এই জিনিসটা ব্র্যাডিকাইনেশিয়াটা দেখা যায়। তারপর রয়েছে ইনভলিন্টারি রিপিটেড ওরোফোকাল মুভমেন্টস বা ওই কোরিওপ্যাথিটয়েড মুভমেন্টস আমরা বলতে পারি, বা হচ্ছে যেখানে লিপ স্ম্যাকিং বা টাং প্রোট্রুডিং এই জিনিসগুলো ছিল, তাহলে এই জিনিসগুলো আমরা টার্ডিভ ডিসকাইনেশিয়ার মধ্যে দেখতে পাই, তাহলে এটা অ্যান্সার হতে পারে। তারপরে রয়েছে অ্যাব্রাপ্ট মাস্কুলার স্পাজম রেজাল্টিং ইন অ্যাবারেন্ট পশ্চার্স। তাহলে ডিফারেন্ট টাইপস অফ পশ্চার যেটা হচ্ছে এটাকে আমরা অ্যাকিউট ডিস্টোনিয়া বলি। আর এটা রয়েছে ট্রেমার্স ডিউরিং রেস্ট এলিভেটেড বাই মুভমেন্ট। তাহলে রেস্টের সময়ও ট্রেমার হচ্ছে, এটাও পার্কিনসনিজমের জন্য হতে পারে। তাহলে এখানটা অ্যান্সার হচ্ছে ইনভলেন্টারি রিপিটেড ওরোফেসিয়াল মুভমেন্টস। তারপর রয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ড্রাগস অ্যাক্টস বাই ব্লকিং লিউকোট্রেন রিসেপ্টার্স টু প্রিভেন্ট ব্রঙ্কো কনস্ট্রিকশন। কোন ড্রাগটা লিউকোট্রাইন রিসেপ্টার্সগুলোকে ব্লক করে এবং ব্রঙ্কো কনস্ট্রিকশন প্রিভেন্ট করছে। অপশন রয়েছে আইপাট্রোপিয়াম ব্রোমাইড। আইপাট্রোপিয়াম ব্রোমাইড কোন গ্রুপ অফ ড্রাগ? অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ। এরা কি করে? মাস্কারিনিক রিসেপ্টরগুলোকে ব্লক করে, মাস্কারিনিক রিসেপ্টার্স। আচ্ছা, মন্টেলিউকাস হচ্ছে লিউকোট্রাইন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট এবং এটা লিউকোট্রাইন যেগুলো রয়েছে সেগুলোকে ব্লক করে, যেটা যার ফলে ইনফ্লামেশন বা বঙ্কো কনস্ট্রিকশন এগুলো প্রিভেন্ট হচ্ছে। তাহলে অ্যান্সার মন্টেলিউকাস হতে পারে। সালবিউটামল রয়েছে। সালবিউটামল হচ্ছে যে শর্ট অ্যাক্টিং বিটা 2 অ্যাগনিস্ট বা সাবা বলা হয় এটাকে, যেটা ডাইরেক্ট ব্রঙ্কোডাইলেশন করছে। আর এটা রয়েছে ক্রোমোলিন সোডিয়াম হচ্ছে মাস্ট সেল স্টেবিলাইজার, যেটা হিস্টামিন রিলিজকে প্রিভেন্ট করছে। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে মন্টেলিউকাস্ট। তারপর A patient with severe nocturnal asthma is started on salmeterol. Which of the following options best explains why salmeterol must always be combined with an inhaled corticosteroid? তাহলে এখানে কি বলতে চাইছে যে একটা সিভিয়ার নকচার্নাল অ্যাসমার পেশেন্ট রয়েছে যে কিনা সালমেট্রল স্টার্ট করেছে, তাহলে কোন ফলোয়িং অপশনটা বেস্ট হবে? ওই কেন সালমেট্রলকে অবশ্যই ইনহেল কর্টিকোস্টেরয়েডের সাথে দেওয়া হচ্ছে? অপশন কি রয়েছে দেখো, ইট হ্যাজ পোর ব্রঙ্কোডাইলেটর অ্যাকশন আনলেস ICS এনহ্যান্সেস রিসেপ্টর অ্যাফিনিটি। আচ্ছা, সালমেট্রল যেটা সেটা হচ্ছে ব্রঙ্কোডাইলেটর নিজেই, তো এটার কোনো ICS এর সাথে বাইন্ড করার কোনো প্রয়োজন নেই, এই অপশনটা ভুল আছে।
তারপর রয়েছে লং অ্যাক্টিং B2 অ্যাগনিস্ট বা লাবাস মোনোথেরাপি ইনক্রিজেস দ্য রিস্ক অফ অ্যাজমা রিলেটেড ডেথ। আচ্ছা, এখানটা কি লাভা বা যেরকম সালমেট্রল যেটা, তো এটা কি করছে যে কোনো ওই ইনফ্লামেশন যদি থেকে থাকে সেগুলোকে ঢাকা দিয়ে দিচ্ছে, ঠিক আছে, মানে মাস্ক করে দেওয়া যেটাকে বলে, ঢাকা দিয়ে দিচ্ছে। তো যদি এগুলোকে অ্যান্টি ইনফ্ল্যামেটরি বা ICS এর সাথে আমরা না দিই তাহলে কি হবে, ওই যদি হচ্ছে যে এক্সাজারবেশন বা অ্যাজমা রিলেটেড ডেথগুলো হয়ে যাবে, কারণ ওই যে ওই ইনফ্ল্যামেশনগুলোকেও ব্লক করে দিচ্ছে সেই জন্য। তো তাহলে লং অ্যাক্টিং B2 অ্যাগনিস্ট বা লাভাস মোনোথেরাপি যদি শুধুমাত্র লাভা দেওয়া হয় তাহলে ওই অ্যাজমা রিলেটেড ডেথগুলো কিন্তু বেড়ে যাবে, সেই কারণে এটাকে আমরা সবসময় ওই যে ইনহেলড কর্টিকোস্টেরয়েডের সাথে আমরা দিয়ে থাকি। এটা হচ্ছে অ্যান্সার। তারপরে দেখো, হুইচ হরমোন প্লেজ আ মেজর রোল ইন ইনক্রিজিং ইউটেরাইন কন্ট্রাক্টিলিটি অ্যাট দ্য অনসেপ্ট অফ লেবার বাই এনহ্যান্সিং অক্সিটোসিন রিসেপ্টর সেন্সিটিভিটি। কি বলছে, কোন হরমোনটা ইউটেরাইন কন্ট্রাক্টিলিটি মানে লেবারের সময়ে ইউটেরাইন কন্ট্রাক্টিলিটিটাকে বাড়াতে মেজর রোল প্লে করে এবং অক্সিটোসিন রিসেপ্টর সেন্সিটিভিটিটাকেও বাড়িয়ে দেয়। অপশন রয়েছে প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, রিল্যাক্সিং আর HCG হিউম্যান কোরিওনিক গনোডোট্রপি। প্রোজেস্টেরন কি করে, প্রোজেস্টেরন হচ্ছে থ্রু আউট প্রেগনেন্সি ইউটেরাইন মাসেলকে রিল্যাক্স করে, ঠিক আছে, এবং লেবারের সময় এর মাত্রাটা কমে যায়, সেই জন্য মাসেল কন্ট্রাকশন শুরু হয়। আচ্ছা, ইস্ট্রোজেন কি রয়েছে, ইস্ট্রোজেন হচ্ছে যে ওই প্রোজেস্টেরন যেরকমভাবে কমে যায় কিন্তু ইস্ট্রোজেনের লেভেলটা বেড়ে যায়, এবং এর ফলে কি হচ্ছে ওই অক্সিটোসিনের যে কনসেন্ট্রেশন মায়োমেট্রিয়ামে বাড়ানোর চেষ্টা করে, যার ফলে ইউটেরাসটা হাইলি সেন্সিটিভ হয়ে যায় কন্ট্রাকশনের জন্য, যেই কারণে কন্ট্রাকশন ভালোভাবে হয়। তো এটার অ্যান্সার হচ্ছে তোমার ইস্ট্রোজেন। তারপরে রয়েছে রিল্যাক্সিন। রিল্যাক্সিন কি করছে, প্রাইমারিলি সার্ভিক্সকে সফট করে এবং পেলভিক লিগামেন্টসগুলোকে লুজেন করে যাতে বাথটা হতে পারে, মানে প্রপার বার্থ হতে পারে, কিন্তু ওই ইউটেরাস মানে মাসেলের যে কন্ট্রাকশন সেখানে রিল্যাক্সিনের কোনো ভূমিকা নেই। আর এটা রয়েছে এইচসিজি তো তোমার ফার্স্ট ট্রাইমেস্টারে কর্পাস লিউটিয়ামকে মেনটেন করে, এটা ইনিশিয়েট লেবার বা লেবারের সাথে এইচসিজির কোনো ভূমিকা নেই, তাহলে এটার অ্যান্সার হলো ইস্ট্রোজেন। নেক্সট রয়েছে অক্সিটোসিন রিসেপ্টরস ইন দ্য মায়োমেট্রিয়াম ইনক্রিজ ড্রামাটিক্যালি অ্যাট টার্ম হুইচ পিক ডেন্সিটি অকারিং। আচ্ছা, অক্সিটোসিনের রিসেপ্টরগুলো মায়োমেট্রিয়ামে মানে যখন টার্ম হয় তখন অনেকটা বেড়ে যায়, এবং পিক ডেন্সিটি অ্যাট টার্ম উইথ পিক ডেন্সিটি অকারিং, মানে সব থেকে বেশি ডেন্সিটিটা কখন হয়, ইমিডিয়েটলি আফটার ডেলিভারি হচ্ছে, নাকি ডিউরিং ফার্স্ট ট্রাইমেস্টারে হচ্ছে, নাকি 20 উইকস অফ জেস্টেশনে হচ্ছে, নাকি আর্লি লেবার অ্যান্ড ডিউরিং অ্যাক্টিভ ফেজে হচ্ছে। তাহলে আগের কোশ্চেনের সাথে যদি তুমি রিলেট করো তাহলে এটার অ্যান্সার তুমি এমনিই বলতে পারবে যে যখন সব থেকে বেশি আমার ওই কন্ট্রাকশনের প্রয়োজন সেটাই আমার সব থেকে পিক টাইম হবে, তাহলে আর্লি লেবার এবং অ্যাক্টিভ ফেজ এই জায়গাতেই আমার বেশি হবে, তাহলে এটার অ্যান্সার অপশন ডি হবে। আচ্ছা, তারপরে বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং অপশনস কারেক্টলি রিপ্রেজেন্টস দ্য সিকোয়েন্স অফ দ্য মেকানিজম অফ লেবার ইন আ নর্মাল ভার্টেক্স প্রেজেন্টেশন। নর্মাল ভার্টেক্স প্রেজেন্টেশনের ক্ষেত্রে মানে কারেক্ট সিকোয়েন্স, মেকানিজম অফ লেবারের কারেক্ট সিকোয়েন্স কী হবে। আচ্ছা, মাঝখানে যে চিহ্নগুলো রয়েছে ওগুলোকে বাদ দিয়ে দাও, এগুলো টাইপ করতে গিয়ে এরকম হয়ে গেছে, তো নর্মালি যে পরপর লেখাগুলো রয়েছে সেটাকে নোট করো। তাহলে ডিসেন্ট রয়েছে, ফ্লেকশন রয়েছে, এনগেজমেন্ট রয়েছে, ইন্টারনাল রোটেশন, এটা হয় না, তাহলে ফার্স্টে হচ্ছে আমাদের এনগেজমেন্ট, তাই তো, তারপরে হয় ডিসেন্ট, তারপরে হয় ফ্লেকশন এবং তারপরে হয় ইন্টারনাল রোটেশন, তাহলে অ্যান্সার অপশন বি, এনগেজমেন্ট, ডিসেন্ট, ফ্লেকশন এবং ইন্টারনাল রোটেশন। পরপর 8টা স্টেপ থাকে, 8টা স্টেপই কিন্তু পরপর মুখস্থ রাখতে হবে। নেক্সট দেখো, ইন দ্য সেকেন্ড স্টেজ অফ লেবার ওমেন এক্সিবিটস রিকারেন্ট ডিপ ভ্যারিয়েবল ডিসিলারেশন উইথ স্লো রিটার্ন টু বেসলাইন অ্যান্ড মিনিমাল ভ্যারিয়েবিলিটি। দ্য ফিটাস ইজ অ্যাট +2 স্টেশন, হোয়াট ইজ দ্য প্রায়োরিটি নার্সিং ইন্টারভেনশন। তাহলে সেকেন্ড স্টেজ অফ লেবারের ক্ষেত্রে একটা ওমেন ডিপ ভ্যারিয়েবল ডিসিলারেশন দেখতে পাচ্ছে, যে ক্ষেত্রে খুব স্লো রিটার্ন টু বেসলাইন, মানে বেসলাইনে ধীরে ধীরে ফেরত আসছে, এবং মিনিমাল ভ্যারিয়েবিলিটি রয়েছে। ফিটাস হচ্ছে +2 স্টেশনে রয়েছে, আমি কি করব। তাহলে দেখো নর্মালি কি হয় যে এই যে তোমার ভ্যারিয়েবল ডিসিলারেশন, হ্যাঁ, ডিসিলারেশন মানে অ্যাক্সিলারেশন, ডিসিলারেশন মানে হচ্ছে যখন কন্ট্রাকশন হচ্ছে তখন চাইল্ডের যে হার্ট রেট সেটা অনেকটা কমে যায়,
ঠিক আছে। যদি বেড়ে যায় মানে কন্ট্রাকশনের সাথে সাথে হার্ট রেট বাড়ছে বা নর্মাল থাকছে, সেটা হচ্ছে তোমার নর্মাল। কিন্তু যখনই কন্ট্রাকশনের সাথে সাথে ফিটাসের হার্ট রেট কমে যাবে এবং স্লো রিটার্ন যদি হয়, তাহলে সেক্ষেত্রে ফিটাস কিন্তু ডিস্ট্রেস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে সিভিয়ার ডিস্ট্রেস হতে পারে, মেবি এখানে কট কম্প্রেশন রয়েছে। আচ্ছা, আর এখানে +2 স্টেশনে রয়েছে, মানে অনেকটা ওপরে রয়েছে, তাহলে এক্ষেত্রে আমাকে ইমিডিয়েটলি ডেলিভারি করাতে হবে। ঠিক আছে, সেটা অপারেটিভ ভেজাইনাল ডেলিভারি হতে পারে, যেহেতু কন্ট্রাকশন আসছে তাহলে আমি ভেজাইনাল ডেলিভারি করাতে পারবো। তাহলে এখানে আমার কাজ হবে যে প্রিপেয়ার ফর ইমিডিয়েট অপারেটিভ ভেজাইনাল ডেলিভারি। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো, primary gravida at 28 weeks express concern that she feels reduced fetal movements compared to the previous week. She has no pain, bleeding or leaking. What is the most evidence-based nursing advice? আচ্ছা, তাহলে এখানে বলছে প্রাইমারি গ্র্যাভিটা ওমেন রয়েছে যে কিনা 28 উইক্সে রয়েছে এবং ফিটাল মুভমেন্ট তার কম বলে মনে হচ্ছে, এবং আগের সপ্তাহের থেকে এই সপ্তাহে তার ফিটাল মুভমেন্টটা কম বলে মনে হচ্ছে। আচ্ছা, এবং তার কোনো পেন নেই, কোনো ব্লিডিং নেই, কোনো লিকিং নেই। তাহলে এভিডেন্স বেসড নার্সিং প্র্যাকটিসে সবথেকে বেশি মোস্ট ইম্পর্টেন্ট বা এটা কী হবে? অপশন রয়েছে রিঅ্যাসিওর হার্ট দ্যাট ফিটাল মুভমেন্টস ন্যাচারালি ডিক্রিজেস ইন দ্য থার্ড ট্রাইমেস্টার। থার্ড ট্রাইমেস্টারে ন্যাচারালি ফিটাল যে মুভমেন্ট সেটা কমে যায়, তাহলে এটা ভুল আছে। আচ্ছা, তারপরে বলছে যে এই অপশনটা তাহলে ভুল আছে। তারপরে বলছে অ্যাডভাইস আর টু টেক আ ওয়ার্ম বাথ অ্যান্ড রিল্যাক্স। ওয়ার্ম বাথ নিলে কি ফিটাল এটা বাড়বে না, এটা আমার মানে লজিক্যাল নয় কিন্তু। তারপরে বলেছে আস্ক হার টু লাই অন হার লেফট সাইড অ্যান্ড টিচ হার টু মনিটর কিক কাউন্ট ফর 1 hour। লেফট সাইডে যদি মাকে শোয়ানো হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই প্লাসেন্টাল পারফিউশনটা ম্যাক্সিমাম হয়। তো সেই কারণে আমরা মাকে লেফট সাইডে শুতে বলবো এবং 1 ঘন্টা তাকে কাউন্ট করতে বলবো যে কতগুলো কাউন্ট হচ্ছে। তো এটা একটা ঠিকঠাক অপশন মনে হচ্ছে। তারপরে বলেছে শিডিউল আর নেক্সট ভিজিট আর্লিয়ার বাট উইথাউট ইমিডিয়েট অ্যাসেসমেন্ট, মানে সঙ্গে সঙ্গে কোনো অ্যাসেসমেন্ট করলাম না, মাকে বললাম পরের ভিজিটে তাড়াতাড়ি আসবেন, মানে একটা তাড়াতাড়ি সামনে ডেট দিলাম। তাহলে মা আমার কাছে এসেছে কি আমি তার কিছু করলাম না, তাহলে এটা ঠিকঠাক নয়, তাহলে এই অপশনটাও হবে না। তাহলে অ্যান্সার আমার অপশন 3 হবে, যেখানে আমি সঙ্গে সঙ্গে কিছু একটা অ্যাসেস করছি মায়ের এবং দেখার চেষ্টা করছি যে সত্যি কোনো সমস্যা রয়েছে কিনা। এরপর রয়েছে ইন স্ট্র্যাটিফায়ার স্যাম্পলিং দ্য প্রাইমারি পারপাস অফ ডিভাইডিং দ্য পপুলেশন ইন্টু স্ট্র্যাটা ইজ টু। স্ট্র্যাটিফায়ার স্যাম্পলিংয়ের ক্ষেত্রে আমরা কেন পপুলেশনকে স্ট্র্যাটাতে ভাগ করি? আচ্ছা, স্ট্র্যাটিফায়ার স্যাম্পলিংয়ের ক্ষেত্রে কি হয়, ধরো একটা মিক্স পপুলেশন রয়েছে, ধরো মেল ফিমেল রয়েছে, সেখানে বিভিন্ন এজ গ্রুপ মিশে রয়েছে। তো সেই জায়গাতে আমাকে যদি একটা মানে একটা যদি ঠিকঠাক স্যাম্পেল নিতে হয়, তাহলে প্রত্যেকটা গ্রুপ থেকে স্যাম্পেল নিতে হবে। তো সেটা আমি কিভাবে করব, তার জন্য প্রত্যেকটা সাবগ্রুপে আমি আগে ভাগ করে দিই। যেমন প্রথমে মেল ফিমেলকে আলাদা করে দিলাম, এবার ফিমেলের মধ্যে হয়তো আমি এজ গ্রুপ ওয়াইজ আমি ভাগ করে দিলাম, যে ধরো 25 থেকে 30 একটা হলো, 31 থেকে 35 একটা হলো, 36 থেকে 40 একটা এজ গ্রুপ হলো, এরকমভাবে আমি এজ গ্রুপে ভাগ করছি। এবং এই যে প্রত্যেকটা ভাগ হচ্ছে না, প্রত্যেকটাকেই আমি এক একটা স্ট্র্যাটা বলতে পারি। ঠিক আছে, তো এতে এরকমভাবে আমি কেন করি, এটা আমাকে কোশ্চেনে জানতে চাইছে। রিডিউস দ্য স্যাম্পল সাইজ নিডেড, স্যাম্পেল সাইজ কমানোর জন্য, এটা স্যাম্পেল সাইজ কমানোর জন্য আমরা করি না, স্যাম্পেল সাইজ কমানোর জন্যই স্যাম্পলিং করা হয়। মানে আমরা এত লোককে নিয়ে করতে পারবো না বলেই আমরা একটা ছোট পার্ট বেছে নিই, সেই জন্য এটাকে স্যাম্পলিং বলা হচ্ছে। তারপরে বলছে এনশিওর রিপ্রেজেন্টেশন অফ অল সাবগ্রুপ, যাতে প্রত্যেকটা সাবগ্রুপ থেকে আমি স্যাম্পেল নিতে পারি, মানে প্রত্যেক রকমের মানুষ আমার স্যাম্পেলের মধ্যে থাকে, সেই জন্য আমি এটা করে থাকি, এটা কিন্তু ঠিক আছে। তারপরে বলছি যে সিম্পলিফাই ডেটা অ্যানালিসিস, ডেটা অ্যানালিসিসের কোনো ভূমিকা নেই স্যাম্পলিংয়ের মধ্যে। আর এটা বলছে ইনক্রিজ দ্য ভ্যারিয়াবিলিটি উইদিন স্টেটা, স্টেটাগুলো হচ্ছে জেনারেল, মানে ঠিক মানে একই রকমের যারা তারা একটা স্টেটার মধ্যে থাকবে। তাহলে এখানে অ্যান্সার অপশন বি। Last question, a researcher proposes the hypothesis increased nurse patient communication frequency reduces anxiety levels among pre-operative patient। অর্থাৎ বলছে নার্স এবং পেশেন্টের মধ্যে যদি ভালো করে কথাবার্তা হয়, তাহলে সেটা প্রি অপারেটিভ পেশেন্টদের ক্ষেত্রে অ্যাংজাইটি লেভেলটাকে কমিয়ে দেয়। এখানে জিজ্ঞেস করছে হুইচ টাইপ অফ হাইপোথিসিস ডাজ দিস রিপ্রেজেন্ট, এটা কী রকম টাইপের হাইপোথিসিস, টাইপ অফ হাইপোথিসিস। অপশন বলেছে নন ডিরেকশনাল রিসার্চ হাইপোথিসিস, মানে যেই হাইপোথিসিসে কোনো ডিরেকশন থাকে না,
তাহলে এখানে কিন্তু ডিরেকশন রয়েছে। আমরা বলছি যে কমিউনিকেশন বেশি হলে অ্যাংজাইটি কম হবে, তাহলে এটা অপোজিট ডিরেকশনাল রয়েছে। নাল হাইপোথিসিস মানে যেখানে কোনো রিলেশনশিপ নেই, তাহলে এখানে রিলেশনশিপ কিন্তু রয়েছে। তারপরে বলছে ডিরেকশনাল রিসার্চ হাইপোথিসিস, ডিরেকশনাল মানে যেখানে ডিরেকশন আছে, এখানে ডিরেকশন আছে কোন দিকে বা রিলেশনশিপটা কীরকম এটা রয়েছে। আর এটা বলেছে কমপ্লেক্স হাইপোথিসিস। কমপ্লেক্স হাইপোথিসিস বলতে কি বোঝায়? কমপ্লেক্স মানে হচ্ছে যে জটিল, মানে নর্মালি দুটো ভ্যারিয়েবল থাকে একটা হাইপোথিসিসের মধ্যে, কিন্তু যদি দুটোর বেশি ভ্যারিয়েবল থেকে থাকে তখন সেটাকে আমরা কমপ্লেক্স হাইপোথিসিস বলি। কিন্তু এখানে দুটোই রয়েছে, একটা হচ্ছে কমিউনিকেশন ফ্রিকোয়েন্সি, একটা হচ্ছে তোমার রয়েছে ভ্যারিয়েবল, এবং আরেকটা ভ্যারিয়েবল রয়েছে অ্যাংজাইটি লেভেল। তাহলে কমিউনিকেশন বেশি হলে অ্যাংজাইটি কম হবে, কমিউনিকেশন কম হলে অ্যাংজাইটি বেশি হবে, দুটোই ভ্যারিয়েবল রয়েছে, তাহলে এটা সিম্পল হাইপোথিসিস। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হলো ডিরেকশনাল রিসার্চ হাইপোথিসিস। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। কেমন লাগলো তোমরা আমায় কমেন্ট করে জানিও। কোশ্চেনগুলো কেমন ছিল সেটাও তোমরা দেখলেই বুঝতে পারলে, এবং প্রিপারেশন কেমন নিচ্ছ, কটা কোশ্চেনের অ্যান্সার তুমি করতে পারলে সেটাও তুমি কিন্তু দেখে এতক্ষণে বুঝতে পেরে গেছো। তো সেই রকমভাবে প্রিপারেশন নাও, ভালো করে প্রিপারেশন নাও। পরীক্ষার নোটিফিকেশান চলে আসবে এবং পরীক্ষা দিয়েই তোমাদের রিক্রুটমেন্ট হবে। তো সেখানটায় ভালো নাম্বার পাওয়াটা ভীষণভাবে দরকার, তার জন্য প্রচণ্ড পরিশ্রম কিন্তু করতে হবে। তো পরিশ্রম করতে থাকো, ভালো করে পড়াশোনা করতে থাকো, সবাই খুব ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো। বাই বাই।